দিয়ে জাস্ট একটা ছোট্ট আইডিয়া দেওয়ার জন্য যে তুমি যদি খুব তাড়াহুড়ায় থাকো বা চ্যাপ্টারের সব থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো যদি আমরা মার্ক করতে চাই, তাহলে সেই পয়েন্টগুলা বা টপিকগুলা কি কি হবে। যেমন ধরো আমরা বলবো একেবারে সহজে প্রথমেই যেটা লাগে সেটা হলো নিউটনের সূত্র, তাই তো, নিউটনের মহাকর্ষ সূত্র। এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে কোশ্চেন আসে রেগুলার। আমরা কিন্তু এখানে বোর্ডের জন্য কথাগুলো বলতেছি, মাথায় রাখবা যেহেতু এটা বোর্ড স্ট্যান্ডার্ড ক্লাস, সুতরাং আমরা হইলো এখানে বোর্ডে যে সকল জিনিসপত্র ইম্পর্টেন্ট, যখনই কিছু একটা ইম্পর্টেন্ট বলবো ধরে নেবা এটা বোর্ডের জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা যাই হোক, জাস্ট আমি এখানে এগুলাই করতেছি। তারপর ধরো তোমাকে যদি বলি এখানে জি এর মান বা জি এর মানের বিভিন্ন পরিবর্তনের কাহিনীপত্র চ্যাপ্টারের ভেতরে আছে, আমরা সেগুলো নিয়ে কথাবার্তা বলবো, এগুলোও ইম্পর্টেন্ট টপিকের মধ্যে পড়ে। দেন তোমাকে যদি আমি বলি এটার পরে আছে আমাদের কাছে মুক্তিবেগ, খুবই আরো একটা কি বলবো 5 স্টার টপিক টাইপ আর কি, যে এটা তোমার রেগুলার কোশ্চেন আসে এখান থেকে, মুক্তিবেগ। দেন তুমি যাইতে পারো স্যাটেলাইট, আর্টিফিশিয়াল স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ যাকে বলতেছি। সো এই টপিকগুলোর মধ্যে থেকে দেখবা কোশ্চেন অনেক বেশি আসে, ঠিক আছে। এই কোশ্চেন গুলা থেকে কোশ্চেন মানে এই টপিক গুলা থেকে কোশ্চেন হলো অনেক বেশি পরিমাণে আসে নর্মাল আর যে কোনো টপিকের তুলনায় আর কি, আছে না প্রত্যেকটা চ্যাপ্টারে। তার মানে কিন্তু আমি অন্যগুলা পড়তে যে মানা করতেছি ব্যাপারটা কিন্তু তা না। আমার কথা হলো এগুলা থেকে কোশ্চেন বেশি আসে, তাই এগুলার থেকে একটু বেশি বেশি করে প্রবলেম সলভ করবা, ঠিক আছে। এটা জাস্ট আমি আলাদা করে একটা আউটলাইন দিলাম, তার বাইরে আর অনেক কিছু আছে, ঠিক আছে। এটাকে জাস্ট একটা ছোটখাটো ইম্পর্টেন্ট হিসাবে রাখতে পারো আর কি, বাট নট নেসেসারি যে এখান থেকেই কোশ্চেন করবে। সো সেফ সাইডে থাকার জন্য সবসময় ফুল চ্যাপ্টার ভালো করে পড়াটা উচিত, এটা সবাই রেকমেন্ড করে। আচ্ছা যাই হোক, সো এত কথাবার্তা না বলে আমরা চলে যাই হলো গিয়ে নিউটনের মহাকর্ষীয় সূত্রে। এটা খুব ছোটবেলায় শেখা জিনিস। কি ছিল, দুইটা বস্তু থাকতে হবে m1 এবং m2 ভরের, তাদেরকে আর দূরত্বে রাখলে এরা পরস্পরকে আকর্ষণ বল, তাই তো, আকর্ষণ করে। সো বলটা কি ধরনের, আকর্ষণ ধর্মী বল, প্রথম কথা। তার বৈশিষ্ট্যগুলো যদি লিখি আর কি, যেটা আকর্ষণ ধর্মী বল। আচ্ছা, দ্বিতীয় যে কথাটা বলতে চাই, এই বলের যে মান, বলের মানটা F1 এবং F2 যে দুইটা আছে, F1 এবং F2 এদের মান দুইটাই সমান, পরস্পরকে সমান বলে আকর্ষণ করে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কথা, ঠিক আছে, যে F1 এর মান এবং F2 এর মান অবশ্যই সমান হইতে হবে। সো আমার এই কেসে আমরা বলতে পারবো যে F1 ইজ ইকুয়াল টু F2 ইজ ইকুয়াল টু এরকম একটা কিছু আসে, G ইন্টু M1 M2 বাই R স্কোয়ার। আচ্ছা, এখানে একটু পরিচয় দেওয়া দরকার এই জি এর, এটাকে আমরা বলি হইলো সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক, রাইট। এটাকে বলি সার্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক। আচ্ছা কথা হইলো এটাকে কেন সার্বজনীন বলতে হবে, এই কথাটা আলাদা করে কি ইন্ডিকেট করে? এটা বোঝায় হইলো যে এটা কোনো স্টেটের উপর ডিপেন্ড করে না, কোন জায়গায় আছে তার উপর ডিপেন্ড করে না, মোদ্দা কথা কিচ্ছুর উপরেই ডিপেন্ড করে না। তুমি যে সিনারিওতে যেভাবে করে নিয়েই হইলো গিয়ে জি এর হিসাব নিকাশ করো না কেন, সব জায়গায় জি এর মান সেম। তুমি পানিতে হিসাব করো, বায়ুতে হিসাব করো, তুমি হীরার মধ্যে হিসাব করো, তুমি চন্দ্রে চলে যাও, তুমি হইলো গিয়ে মহাশূন্যে চলে যাও, সব জায়গায় জি এর মান সেম, ঠিক আছে। সো এই জি এর এই মানটা কত, এই মানটা হলো এরকম, জি ইজ ইকুয়াল টু 6.673 ইন্টু 10⁻⁻11 নিউটন মিটার স্কোয়ার পার কেজি স্কোয়ার। মোটামুটি এই হলো গিয়ে আমাদের মানটা। আচ্ছা, এরপর কিছু ছোট ছোট ব্যাপার বলবো এখানে। যেমন ধরো এই আমরা যে F1 F2 এর কথা বলতেছি, এই ফর্মুলাটা কিন্তু সব জায়গায় খাটে না, এটা শুধুমাত্র বিন্দু ভরের ক্ষেত্রে প্রযোজ্য, শুধুমাত্র বিন্দু ভর এর ক্ষেত্রে প্রযোজ্য এই ফর্মুলাগুলো। আচ্ছা, তার থেকেও বড় কথা, এটা স্টিল আমরা বিভিন্ন জায়গায় ইউজ করি, কারণ হলো আমাদের ওই ডিটেইলড ক্যালকুলেশন শেখানো হয় না। আর একই সাথে এটার একটা ভ্যালিডিটি দেওয়া যেতে পারে যে কেন আসলে আমরা এরকম বিন্দু ভরের জিনিস অন্যান্য পৃথিবীতে হিসাব করে ফেলি, কারণ আমরা সবকিছুকে গোলক হিসাবে চিন্তা করি। একই সাথে প্লাস হিসাবে তাইলে বলে রাখতে পারি যে সুষম গোলক, যে কোনো সুষম গোলক যদি হয়, সুষম গোলকেও প্রযোজ্য, ঠিক আছে। যে কোনো সুষম গোলকের ক্ষেত্রেও এই ফর্মুলা কাজ করবে সুষম গোলকের জন্য।
সো ওই যে আমরা ওই সুষম গোলক ধরে তখন ক্যালকুলেশন করে ফেলতে পারি। পৃথিবীকে যদি সুষম গোলক ধরো তার জন্য খাটে। স্টিল দেখবা অনিয়মিত আকারের বস্তুতেও বসায় দেয়, কারণ তোমাকে হলো ইন্টিগ্রেশন করে ওই ফর্মুলা করানো শিখানো হয় না আর কি আমাদের এই লেভেলে। এবং বস্তুর মানে বডির ইকুয়েশন যদি না থাকে, এটা নিউমেরিক্যাল অ্যানালাইসিস আর কি, সোজা হিসাব। আমি বারবার ওইখানে যাব না। আচ্ছা, আরেকটা জিনিস যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো এই যে F1 এন্ড F2 আছে, এরা দুইজন তো সমান বলতেছিলাম তাই না? এদের দুইজনের মান সমান বলছিলাম, খুবই ভালো কথা। এই যে F1 ইকুয়ালস টু F2, এরা কিন্তু আসলে ক্রিয়া প্রতিক্রিয়া জোর হিসাবে বলতে পারো। ঠিক আছে, একটা ক্রিয়া হইলে আর একটা প্রতিক্রিয়া। কথা কি বুঝাইতে পারলাম কিনা একটু আমাকে চ্যাট বক্সে বলে দাও, কারণ এইখানের আমাদের যা যা সাম আপ করার ছিল মোটামুটি আমরা করে ফেলছি। তাইলে আরেকবার বলে ফেলি। নিউটনের সূত্র বলে যে দুইটা বিন্দু ভর যদি রাখি তাহলে এরা F1 F2 বলে আকর্ষণ করে, প্রত্যেকটার আকর্ষণ বলের মান সমান। একটা যদি পৃথিবী হয় আর একটা যদি পিঁপড়াও হয়, তাহলে পৃথিবী পিঁপড়াকে যে বলে আকর্ষণ করবে, পিঁপড়াও কিন্তু পৃথিবীকে এক্স্যাক্টলি সেম বলেই আকর্ষণ করবে, এটা যেন মাথায় রাখি। আচ্ছা, তো আশা করি এইখানে সবাই এই টপিকটা মোটামুটি বুঝতে পারছি। এখানে যা যা বলার ছিল আমার সেগুলো বললাম। চলো তাইলে একটু ম্যাথ করা যাক। ঠিক আছে, আচ্ছা। সো আমরা প্রথমে যে ম্যাথটা করব এটা খুব সুন্দর একটা ম্যাথ। আগে একটু ম্যাথটা পড়ি। বলছে পৃথিবীর ভর ভরের 81 গুণ, খুব ভালো কথা। 38.6 × 10⁴ কিলোর উপর উভয় টান সমান হবে। কোশ্চেনটা ভালো করে বুঝছো। আমরা তাহলে সলভ করে ফেলি। ছোটবেলায় যেমনি শিখছি, খুবই ইজি একটা সলভ। যে এখানে হইলো লেটস সে এটা পৃথিবী, আর্থ। ওকে, এখানে হইলো তোমার একটা দাগ টান দেই, এইটা ধরো মুন। ঠিক আছে, ধরে নিলাম এটা মুন। বলছে সংযোগকারী রেখার কোনো বিন্দুতে একটা বস্তু রাখলে, যে কোনো একটা বস্তু রাখবো, সেই বস্তুর উপর টান সমান হবে। তো লেটস সে বস্তুটাকে আমি চন্দ্রের থেকে x দূরত্বে রাখছি। ঠিক আছে, ধরে নিলাম চন্দ্রের থেকে x দূরত্বে রাখলে উভয়ের টান সমান হয়। আচ্ছা, সো এইখানে দেখো যেটা হচ্ছে যে এই জায়গায় চন্দ্র এদিকে টান দিবে, এটা Fm হিসাবে বলতে পারি। আর এদিকে পৃথিবী টান দিবে, এটাকে Fe হিসাবে বলতে পারি। তাহলে আমাদের হিসাব অনুযায়ী যে ছোটবেলায় যেমনি শিখছিলাম ওখান থেকে বলতে পারবো যে এখানে আচ্ছা ঠিক আছে, যেটা বলতেছিলাম এটা যদি x দূরত্ব হয়, তাইলে এখানে পৃথিবী থেকে ডিস্টেন্সটা আমরা d - x হিসাবে দেখাইলাম, যেখানে d এর মান বুঝতেই পারতেছো দেওয়া আছে, ওই কি বলে 38.6 × 10⁴। যেটা বলতে চাচ্ছিলাম, তাইলে কন্ডিশন দাঁড়াচ্ছে কি, টান সমান হওয়ার মানে কি, Fe আর Fm এর মান সমান। Fe আর Fm এর মান সমান, তাহলে মান যদি সমান আমরা ধরে নেই, তাহলে সলিউশনটা এরকম হয়ে যায় g ইন্টু তোমার হয়ে যাবে m ইন্টু, ধরে নিচ্ছি এখানে যে বস্তুটা রাখা হয়েছে তার ভর ছোট হাতের m ইন্টু m আর্থ ডিভাইডেড বাই d - x হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু g ইন্টু m ইন্টু mm বাই x স্কোয়ার। তাহলে সব কাটা যায় কিছু জিনিস, g কাটা m কাটা, g কাটা m কাটা। তাহলে এগুলা কাটা গেলে দিন শেষে তোমার কাছে থাকতেছে যে emi আর mm, এটা কত গুণ, এটা 81 যদি হয়, সহজভাবে চিন্তা করো, এটা 81 হইলে ওইটা 1, যেহেতু 81 গুণ বলছে। তাহলে এবার এখান থেকে আমি ফার্দার একটু ক্যালকুলেশন কিন্তু সামনে আগায় নিয়ে যেতে পারি। কিরকম হয় দেখো, 81x² ইজ ইকুয়াল টু হয়ে যায় d - x হোল স্কোয়ার। তাহলে এটাকে আমি এভাবে লিখতে পারি, 81x² ইজ ইকুয়াল টু d স্কোয়ার মাইনাস টুয়াইস dx প্লাস x²। তাহলে এটা দেখো শেষ পর্যন্ত এভাবে লেখা যায় যে 80x² minus 2 into 38.6 into 10⁴ x, হ্যাঁ x মাইনাস, মাইনাসটা প্লাস হয়ে যাবে, হ্যাঁ ঠিক আছে, মাইনাস ডি স্কোয়ার, তার মানে হবে 38.6 into 10⁴ হোল স্কোয়ার। এই যে একটা দ্বিঘাত সমীকরণ পাইলাম, বুঝতেই পারতেছো এটা ax² প্লাস bx প্লাস c ফরম্যাটে আসছে, এটাকে বি আর এই জিনিসটাকে যদি সি বলি,
তাইলে তোমরা বুঝতেই পারতেছো এবিসি এর ইকুয়েশন দিয়ে শ্রীধরাচার্যের কিলোমিটার কি মিটারে নেওয়ার দরকার নাই ভাই, এটা তো এক্স এর সমীকরণ, তাইলে আনসারটা আমার কিলোমিটারে আসবে। এইটুকুই হইলো কথা। ঠিক আছে, আমরা এখানে এভাবে করে করে দিতে পারি। কথা বুঝতে পারছি? ওকে, সো এখান থেকে দেখো এক্স এর মান পাওয়া যায় দুইটা। কি কি মান আমাকে একটু চ্যাট বক্সে তোমরা জানাইতে পারবা? একটা আসে 38,600, ভেরি গুড। আরেকটা কত আসে? হ্যাঁ, বোথ সাইডে রুট করলে কেন হবে না সেটা আমি বলতেছি। আরেকটা কত আসে? একটা মাইনাস আসে। হ্যাঁ, মাইনাস আসে, কিন্তু কত আসে সেটা একটু বলো। রুয়েটে ক্যালকুলেটর দেয়, কোনো টেনশনের ব্যাপার নাই। আরেকটা কত আসে সেটা আমাকে একটু আগে বলো, তারপর আমি বাকিটাতে যাচ্ছি। -48250, ভেরি গুড মুনিয়া, থ্যাংক ইউ। -48250, এত কিলোমিটার এত কিলোমিটার, দুইটা পাইলাম, ভেরি গুড। কোশ্চেন ইজ, আমি তাইলে কি সেকেন্ডটাকে অ্যাবান্ডন করে দিব কিনা, যে এটার আমার দরকার নেই, এরকম কিছু কি বলবো কিনা? কথা হইলো আমি আসলে বলবো না, সেকেন্ডটাকেও ফেলে দিব না। প্রথমটা তো একটা লেজিট আনসার, এটা তো দ্যাটস গুড, এটা নিয়ে তো আমার কোনো আপত্তি নেই, এটা জানি। কথা হইলো এই জিনিসটার মিনিং কি, কেন একটা নেগেটিভ আনসার আসলো? নেগেটিভ আনসারের মানে হইলো আমি মুন থেকে এটা বাম পাশে ধরছিলাম, তাইলে বিন্দুটা আসলে মুন থেকে ডান পাশে হয়ে যাবে। সো লেটস সে এটা আমার পৃথিবী, এটা চন্দ্র, এবং পয়েন্টটা যেহেতু ডান পাশে মানে বাম পাশে ধরছিলাম, নেগেটিভ আনসারের মানে এটা বাম পাশে, সরি উল্টা বলে ফেলছি, যে মুন থেকে বাম পাশে ধরছিলাম, যেহেতু নেগেটিভ আসছে তার মানে বিন্দুটা আসলে মুন থেকে ডান পাশে। তারপর তাইলে এটা কত হবে? 48,250। আচ্ছা, কেন এটা এখানে একটা আনসার হিসেবে আমি কনসিডার করতেছি? কনসিডার করার রিজনটা আগে একটু বুঝাই। রিজনটা হলো এটাই যে তোমাকে বলছে উভয়ের টানের মান সমান হবে, নিট টান 0 হইতে হবে, দিক সেম বিপরীত, এ ধরনের কিচ্ছু বলার নাই কিন্তু। আমাকে খালি বলছে দুইটা টানের মান সমান। টানের মান ওই এপাশে যেরকম এই বিন্দুটাতে সমান হয়, এই বিন্দুটাতে যেরকম টানের মান সমান হয়, এখানেও কিন্তু দুইজনের টানের মান সমান হয়। জাস্ট দ্য ফ্যাক্ট ইজ এখানে হলো দুইজনের টান বিপরীত দিকে কাজ করে, আর ওই পয়েন্টে এফ এর মানও এদিকে কাজ করে, এফ ইও এদিকে কাজ করে, এফ এম ও এদিকে কাজ করে। ঠিক আছে, এফ এম ও এদিকে কাজ করে, দুইটাই একই দিকে কাজ করে। অ্যাজ এ রেজাল্ট তোমার এই পয়েন্টে এফ নিট যেটা আছে, এফ নিট ইজ নট ইকুয়াল টু 0, বাট এই পয়েন্টটাতে এফ নিট ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এই হলো দুইটা পয়েন্টের পার্থক্য, বাট দুইটাই কিন্তু ভ্যালিড অ্যান্সার, এটা যেন মাথায় থাকে, দুইটাই কিন্তু ভ্যালিড অ্যান্সার। সো আশা করি এটা আমরা বুঝতে পারছি কেন আমি দুইটাকেই ভ্যালিড হিসাবে নিব। সো এটাও কিন্তু ভ্যালিড অ্যান্সার, বোথ আর ভ্যালিড। ঠিক আছে, তো আশা করি এই ম্যাথটা বুঝতে পারছি। লিখে দিবা এই যে দুইটা টানের মান সমান, কোন পয়েন্টে কি হয় না হয়, যে এই 38,600 পয়েন্টটা হইলো মুন আর পৃথিবীর মাঝখানে, আর এই 48,250 পয়েন্টটা হইলো পৃথিবী এবং মুনের সংযোগকারী রেখায় মুনের পাশ দিয়ে বাইরে, মানে চন্দ্রের থেকে পৃথিবীর বিপরীত দিকে। ঠিক আছে, চন্দ্রের থেকে বিপরীত দিকে, সরি চন্দ্রের থেকে পৃথিবীর বিপরীত দিকে, তাই তো? আচ্ছা ঠিক আছে, তাহলে এটা বুঝলাম। মনের ডান পাশেও বলতে পারি, হ্যাঁ ঠিক আছে, সমস্যা নেই। তাহলে আশা করি এই প্রবলেমটা আমরা বুঝতে পারছি। আমি জাস্ট আরেকবার একটু ক্লিয়ার করে দেই যে আমাদের কন্ডিশন ছিল দুইটার মান সমান হইতে হবে, দুইটা টানের মান সমান হইতে হবে, ফর্মুলা খাটাইছি, খাটাই এখানে আলটিমেটলি এক্স এর দুইটা মান পাইছি। দুইটা মান পাওয়ার পরে এক্সপ্লেন করলাম কেন নেগেটিভ মানটা নিয়েও কাজ করবো, কারণ নেগেটিভ মানটা আসলে ইন্ডিকেট করতেছে মুনের থেকে যে পাশে ধরছিলাম তার উল্টা পাশে, এটা হলো ডান পাশ। ফ্যাক্ট ইজ লেফট সাইডেরটাতে দুইটার মান সমান দিক বিপরীত, রাইটের সাইডে দুইটার মান সমান দিক সেম। আমার কাছে জানতে চাইছে খালি মান কোথায় সমান হবে, দিক নিয়ে কোনো কথা বলা নাই, তাহলে দুইটাই কিন্তু কারেক্ট আনসার। নিট ফোর্স যদি 0 বলতো তখন কিন্তু শুধুমাত্র 38,600 হইতো আনসার। কথা কি বুঝতে পারছো? নিট ফোর্স যদি হইলো তোমার 0 বলতো তখন কিন্তু আমি 38,600 কে আনসার দিতাম। এটা তোমরা তো অলরেডি বুঝেই যাওয়ার কথা, কারণ আমি এখানে এক্সপ্লেন করে দিছি। তো যাই হোক, আমরা এখন চলে যাব হইলো গিয়ে তোমার জি এর পরিবর্তনে। সো জি এর পরিবর্তন কি কি কারণে হয়? সাধারণত আমরা তিনটা কারণ নিয়ে বইয়ের মধ্যে কথাবার্তা বলি।
জি এর পরিবর্তনের, একটা হলো উপরে উঠলে, আর একটা হলো পৃথিবী পৃষ্ঠের ভেতরে গেলে, আর একটা হলো আহ্নিক গতির কারণ। তাই তো? তো আহ্নিক গতিতে আমরা একটু পরে যাচ্ছি, আপাতত উপর আর নিচের ব্যাপারটা দেখে নিই। নর্মালি ভূপৃষ্ঠে যদি থাকো তুমি আচ্ছা, মুয়াজ জিজ্ঞেস করছে রুটটা কেন নিব না ভাই? রুট নিলে একটা আনসার আসে, এখানে টানের মান সমান বলছে, তাই জন্য আমি দুইটা নিব। ঠিক আছে, এই আর কিছু না, সিম্পল জিনিস। সেটা বলতে চাচ্ছি যে তোমার ভূপৃষ্ঠে যদি থাকো তুমি, ভূপৃষ্ঠ নর্মালি এই জিএম ওভার এটা নিয়ে তো খুব বেশি প্যারার কিছু নাই, সবাই জানি এটা 9.8 আসে। জাস্ট এখান থেকে একটা ছোট্ট জিনিস তোমাদের মুখস্থ রাখতে বলতে পারি, যেটা কাজে দেয় খুবই কিছু কিছু ক্ষেত্রে, যে জি আর এম যদি গুণ করো, যে কোনো জায়গায় জিএম থাকলে সেটাকে আমি চাইলে জি আর স্কোয়ার দিয়ে রিপ্লেস করতে পারি। ঠিক আছে, জি এর মান যাই হয়, মানে জি এর মান যা বলতে পৃথিবী পৃষ্ঠে জি এর মান যা, সেটা ইন্টু পৃথিবীর ব্যাসার্ধের স্কোয়ার দিয়ে সরাই দিতে পারি। আচ্ছা, সো এটা যদি বুঝে থাকি, তাইলে এখন আমি যাইতে চাই হলো উচ্চতার কারণে জি এর চেঞ্জে। সো উচ্চতার কারণে জি এর যে চেঞ্জ হয়, সেটা এরকম ফর্মুলা একটা দিয়ে আমরা দেখাই, যে কোনো একটা সার্টেন হাইটে জি এর মান জিএইচ ইজ ইকুয়াল টু এরকম আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি, আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এই হইল গিয়ে আমার ফর্মুলা, বেসিক আইডিয়া। জি ইন্টু আর স্কোয়ারটা সবসময় জিএম এর সমান, উপরের ফর্মুলা থেকেই বুঝতে পারতেছো, জি ইন্টু আর স্কোয়ার, তাহলে জি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু জি এইচ ইন্টু আর প্লাস এইচ হোল স্কোয়ার। যে হাইটে আসো সেই হাইটের জি এর মান। ঠিক আছে, এই আর এটা সব ক্ষেত্রে খাটে, এটা মাথায় রাখবা। তোমাকে যদি আমি জিজ্ঞেস করি একটা ফর্মুলা ইউজ করো যেটা নির্দ্বিধায় ব্যবহার করা যাবে, তাহলে এটা হলো সেই ফর্মুলা। আর এটার মধ্যেই আরেকটা ফর্মুলা আমরা ইউজ করি যদি এইচ এর মান অনেক ছোট হয়। ঠিক আছে, এইচ এর মান অনেক ছোট হইলে সেক্ষেত্রে আমরা এরকম একটা ফর্মুলা ইউজ করি, যে এইচ ইজ মাচ মাচ লেস দেন আর হলে, তখন আমরা বলি এইচ ইজ ইকুয়াল টু 1 মাইনাস টোয়াইস এইচ বাই আর ইন্টু জি। ঠিক আছে, এই ছোট্ট একটা জিনিস আমরা ইউজ করি এখানে। সো এটা চাইলে জাস্ট মুখস্থ রেখে দিতে পারো, বাট এটা নিয়ে প্রায়ই অনেকে কনফিউজড হয়ে যাও যে কোন কেসে এটা ইউজ করবো আর কোন কেসে ওইটা ইউজ করবো। সো তোমার যদি মনে হয় কোন কেস কি কেস এইসব নিয়ে কনফিউশন লাগতেছে, সো সবসময় উপরেরটা ইউজ করে দিবা। ঠিক আছে, সবসময় জাস্ট চোখ বন্ধ করে উপরেরটা ইউজ করে দিবা, কোনো প্যারা নাই, ওইটা সব জায়গায় খাটে। আচ্ছা, এবার হলো যদি তুমি ভেতরে যাও, ভূপৃষ্ঠের ভেতরে যদি ঢুকো, লেটস সে এইচ পরিমাণ গভীরে ঢুকছো, তাহলে এইচ পরিমাণ গভীরে ঢুকলে কি হবে? এইচ পরিমাণ গভীরে ঢুকলে আমরা এভাবে বলতে পারবো যে এইচ গভীরতায় জি এইচ ইজ ইকুয়াল টু, এরকম একটা ফর্মুলা আমরা ইউজ করি, 4/3 পাই রো জি ইন্টু আর মাইনাস এইচ। এটা একটা ফর্মুলা ইউজ করি, বাট এটা খুব বেশি বহুল প্রচলিত ফর্মুলা না আর কি। বহুল প্রচলিত যে ফর্মুলাটা সেটা হলো এটা, যে জি এইচ ইজ ইকুয়াল টু আমার এরকম 1 মাইনাস এইচ বাই আর ইন্টু জি। এটা কিন্তু দুইটা কেসেই সেম, যে কোনোটা ইউজ করা যাবে, মনে রাখতে হবে এখান থেকে যে কোনোটা ব্যবহার করা যায়। করা যাবে, সো এটা নিয়ে কোনো প্যারা নেই। ঠিক আছে, সো জি এর এই জিনিসপত্রগুলো আশা করি বুঝতে পারছো, এবং আর মাইনাস এইচটা তো হলো গভীরতা। একটা ছোট্ট জিনিস তাইলে দেখো, ছোট হাতের আর দিয়ে আমরা যদি হইলো আহ তোমার কেন্দ্র থেকে দূরত্বটা দেখাই, লেটস সে আর বলতে বোঝাচ্ছি কেন্দ্র থেকে দূরত্ব, ওই ডান পাশের ছবিটাতে দেখো, কেন্দ্র থেকে দূরত্ব, এটাকে যদি আর দিয়ে দেখাই, তাহলে দেখো আর এর মান লেস দেন আর হইলে, আর এর মান যখন লেস দেন আর, এই বাম পাশের ফর্মুলা থেকে আমি পেয়ে যাচ্ছি জি এট এ সার্টেন ডেপথ ইজ প্রপোর্শনাল টু স্মলার, মানে আস্তে আস্তে বাড়তে থাকে। আর আর যখন গ্রেটার দেন আর হয়ে যায়,
তার মানে হলো ব্যাসার্ধের বাইরে চলে যাচ্ছ, জিএইচ এর মানটা হলো 1/r এর স্কোয়ারের প্রপোর্শনালে চেঞ্জ হয়, 1/r স্কোয়ারের প্রপোর্শনালে চেঞ্জ হইতে থাকবে। ওকে, সো এখান থেকে যদি গ্রাফটা প্লট করো, এটার গ্রাফটা দেখতে হবে কিরকম বলো তো। গ্রাফটা দেখতে হবে এই যে এখান থেকে এখানে আস্তে আস্তে উঠবে, উঠে উঠে ম্যাক্সিমাম ভ্যালুতে পৌঁছাবে, তারপর হলো এখান থেকে ড্রাস্টিক্যালি ফল করবে। ঠিক আছে, সো এই বুঝতেই পারতেছো এখানে যে পয়েন্টটা আছে, এই পয়েন্টটা এটা হলো আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, মানে ব্যাসার্ধের সমান। এবং তাইলে এই বিন্দুতে যে মানটা পাবা জি এর, এখানে জি বলতে কত হবে বলতো, জি এট আর্থ, তাই তো, জি ইজ ইকুয়াল টু 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো এই মানটা এই পয়েন্টে পাওয়া যায় আর কি। আচ্ছা, সো আমি আরেকবার একটু বলে দেই, যখন আমরা উপরে উঠতেছি, উপরে উঠলে তোমার এই উপরের এই ফর্মুলাটা সব জায়গায় কাজে লাগে, জি এইচ ইজ ইকুয়াল টু আর স্কোয়ার বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। এটা জাস্ট হলো এই জি আর স্কোয়ারের গুণফলটা সব জায়গায় কনস্ট্যান্ট থাকে, যে জি ইন্টু আর স্কোয়ার ইজ ইকুয়াল টু এইচ উচ্চতায় জি এবং এইচ উচ্চতার দূরত্বের স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা, আর গভীরতায় বললাম দুইটা ফর্মুলাই কাজে দেয়, নিচেরটা ইউজ করা ইজিয়ার, তাই জন্য আমরা নিচেরটা বেশি ইউজ করি। আর বললাম যে কেন্দ্র থেকে দূরত্ব যদি আর দিয়ে দেখাও, তাহলে এই লেফট সাইডের এই ইকুয়েশনটাতে দেখো আর মাইনাস এইচটা আসলে কি কেন্দ্র থেকে দূরত্ব না, আর মাইনাস এইচ আসলে কেন্দ্র থেকে দূরত্ব, তাহলে জিএইচ এর মানটা এই আর এর প্রপোর্শনাল, রাইট, জিএইচ এর মানটা আর এর প্রপোর্শনাল। আর ওই জায়গায় যদি দেখো এই আর প্লাস এইচটা তখন হবে হইলো কেন্দ্র থেকে দূরত্ব ছোট হাতের আর, জিএইচ এর মান প্রপোর্শনাল টু 1 বাই ছোট হাতের আর এর স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এই তাইলে আমাদের গ্রাফগুলো এখানে বুঝে গেলাম আমরা। তাহলে চলো একটু পরেরটাতে যাই, যেখানে বলতেছি যে আহ্নিক গতির দরুন জি এর পরিবর্তন। সো আমরা তো অক্ষাংশ পড়ছি তাই না, পৃথিবীর যে কোনো স্থান, যে কোনো স্থান হইলো পৃথিবীর কেন্দ্রে যে কোণ তৈরি করে, পৃথিবীর যে কোনো স্থান পৃথিবীর কেন্দ্রে যে কোণ তৈরি করে তাকে আমরা তার অক্ষাংশ বা ল্যামডা দিয়ে দেখাই, তাই তো, অক্ষাংশ বা ল্যামডা দিয়ে দেখাই, এটাকে আমরা বলতেছি ল্যামডা অক্ষাংশ। সো ল্যামডা অক্ষাংশে যখন একটা লোক দাঁড়ায় থাকে, তখন যেটা হয় পৃথিবীর যে ঘূর্ণন আছে না, এই অক্ষে ঘুরতেছে, নিজের অক্ষে ঘোরার কারণে তার উপর ওই যে কেন্দ্রমুখী বলের এফেক্ট কাজ করে। সো আলটিমেটলি তার যে জি ওই স্থানে সে ফিল করে, সেই অনুভূত জি, এটাকে আমরা এভাবে দেখাইতে পারি, জি ল্যামডা ইজ ইকুয়াল টু এরকম কিছু হবে, যে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। মোটামুটি এই একটা ফর্মুলা সেটা ফলো করে। এবং এই জি বলতে বোঝায় হলো ঘূর্ণন না থাকলে ওই স্থানে যে পরিমাণ জি হইতো সেই মানটা। হাওয়েভার তাহলে বিষুবীয় অঞ্চলে ল্যামডার ভ্যালু কত হয়, ল্যামডার ভ্যালু হলো 0। সো ওই স্থানে আমরা জি বলতে পারবো যেটা, যে বিষুবীয় অঞ্চলের জি ইজ ইকুয়াল টু হয়ে যাবে, জি ল্যামডা ইজ ইকুয়াল টু হয়ে যাবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, সব থেকে বেশি পরিমাণে কমে যায় ওই স্থানে। আর মেরু অঞ্চলে গেলে ল্যামডার ভ্যালু হয় 90 ডিগ্রি, সো কসের ওই পার্টটা পুরো 0, জি ল্যামডা ইজ ইকুয়াল টু জি, ওখানে ঘূর্ণনের কারণে কিছু পরিমাণ কমে না। সো এখন এটা তো তোমরা জানো যে বিষুবীয় অঞ্চলে এই যে জিটা, এই জি এর মান হইল গিয়ে 9.78 এর মতো। আবার এই জায়গায় মেরু অঞ্চলে যে জি এর মানটা, সেটা হইল গিয়ে 9.83 এর মতো। আমার কথা হইল গিয়ে যে এরকম পৃথিবীর বিভিন্ন স্থানে তো জি এর মান বিভিন্ন রকম, তাইলে নর্মালি আমরা যখন যে কোনো ম্যাথ করব, সেই ম্যাথের ক্ষেত্রে এই জি এর মান কত বসাবো, সেই ম্যাথের ক্ষেত্রে সবসময় এই জি এর মান বসাবো, তাইলে এভারেজ যে জি এর মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এভারেজটা বসাই দিব সব জায়গায় যেটা আছে। ঠিক আছে, এই আর কি মোটামুটি আমাদের আইডিয়া গুলা এখানে। আচ্ছা, ঠিক আছে, তাইলে এটা বুঝলাম। এখন আমরা চলে যেতে পারি তাইলে এই রিলেটেড একটু প্রবলেম দেখতে, চলেন। তার আগে একটা আমাদের পোল কোশ্চেন আছে, পোল কোশ্চেনটা একটু সবাই আনসার করো। খুব সিম্পল একটা পোল কোশ্চেন আমি লঞ্চ করে দিচ্ছি, এটার জন্য 40 সেকেন্ড সময় পাবো ইন টোটাল, এটার জন্য আমি 40 সেকেন্ড সময় দিব, সবাই একটু জয়েন করো, এই সরি জয়েন না, রেসপন্স করো।
এটা অনেক সোজা আমি জানি, বাট স্টিল করো, কি আছে জীবনে। আচ্ছা ঠিক আছে, আমি প্রায় 1 মিনিটের কাছাকাছি সময় দিছি এবং মোটামুটি সবাই আনসার করে ফেলছো। সো আমি রেজাল্টটা একটু শেয়ার করে দেই। দেখো তোমরা এতে সব থেকে বেশি আনসার আসছে। খুবই স্বাভাবিক ব্যাপার, সূর্যের কারণে ঘুরে যখন মানে সূর্যের চারপাশে যখন ঘুরে সেটা জি এর উপর কোনো এফেক্ট ফেলে না, নিজের অক্ষে ঘুরলে হলো জি এর উপর এফেক্ট পড়ে আর কি। আচ্ছা সাবা জিজ্ঞেস করছে যে সূত্রের প্রতিপাদন করা লাগবে কিনা। না, সূত্রের প্রতিপাদন আসলে পরীক্ষায় তো এখন আর আসে না, তাই জন্য আমরা ওইগুলাকে খুব বেশি এনকারেজ করি না। বাট তোমাকে প্রতিপাদনের প্রত্যেকটা স্টেপ একটু বুঝলে তুমি ম্যাথ করতে তখন সুবিধা পাবা আর কিভাবে হচ্ছে না হচ্ছে। যাই হোক, আমরা এখানে যেভাবে দেখাই দিচ্ছি ওভাবে করেও তুমি আগাইতে পারো, গাইডলাইনটা তো পেয়েই যাচ্ছ। তো অভিকর্ষ ত্বরণ জি এর পরিবর্তনের কারণ পৃথিবীর আকার এবং আহ্নিক গতি। কারেক্ট আনসার তাইলে এখানে কি এ। ওকে, এরপর আমরা বলতেছি কি যে এই ম্যাথটা এইচএসসি 19 আসা একটা ম্যাথ, খুবই সিম্পল, ক্যালকুলেটর একটু রেডি রাখো, আমরা এই প্রবলেমটা সলভ করে ফেলবো। তাইলে বলছে পৃথিবীর পৃষ্ঠ থেকে 600 কিলোমিটার উচ্চতায় একটি কৃত্রিম উপগ্রহ স্থাপন করা হলো। পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার এবং পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। সো বলছে উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত। তাহলে উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান জি এইচ ইজ ইকুয়াল টু, আমরা জানি আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইন্টু জি। তাহলে এবার দেখো তো আর উঠছে কত, 600 কিলোমিটার উচ্চতায়, 6400 কিলোমিটার হইলো গিয়ে টোটাল মান। তাহলে হয়ে যাবে 6400 ডিভাইডেড বাই 6400 প্লাস 600, এই ফুল জিনিসটার হোল স্কোয়ার ইন্টু পৃথিবী পৃষ্ঠে হইলো 9.8 এত মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে এটা একটু ক্যালকুলেট করে আমাকে বলে ফেলো কত হয়। 8.192, থ্যাংক ইউ, থ্যাংকস আ লট। 8.192 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমি অনেকের আনসার দেখতে পাচ্ছি এখানে, কাব্য, ঈশা, জাকিয়া, তারপর রিমি, অনেকে আনসার করছো, থ্যাংক ইউ। সো এই তাইলে কিন্তু আমাদের আনসার শেষ। একটা কোশ্চেন অনেকের মনেই এরাইজ করে যে ভাইয়া এখানে কি কিলোমিটার থেকে মিটারে নিব না, ঠিক আছে, কিলোমিটার থেকে কি মিটারে নিব কিনা। সো কিলোমিটার থেকে মিটার এখানে নেওয়ার দরকার নেই, উপরে নিচে দুইটাই তো কিলোমিটার, কাটাকাটি চলে যাবে একক। তো যে কোনো একটা সেম এককে থাকলেই কিন্তু হবে। আচ্ছা, আর আরেকটা কোশ্চেন করছো, আহ অমি কোশ্চেনটা করছে যে কৃত্রিম উপগ্রহে কি ত্বরণটা জিরো হয়ে যায় না। হ্যাঁ, কৃত্রিম উপগ্রহে ত্বরণ জিরো হয়। আমার কোশ্চেন করছে কি যে উদ্দীপকের উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান কত, কৃত্রিম উপগ্রহের ভিতরে জানতে চাইনি, বলছে উচ্চতাটা যেটা দেওয়া আছে ওই উচ্চতায় উঠলে জি এর মান কত হয়। ঠিক আছে, আশা করি তুমি কোশ্চেনের পার্থক্যটা বুঝতে পারছো। আমাকে তাহলে একটু চ্যাট বক্সে জানায় দাও। আচ্ছা হ্যাঁ, অমি তাইলে বললো যে সে বুঝতে পারছে, দ্যাটস গুড। সো মাইশা জিজ্ঞেস করছে আরেকবার, আমরা বলতেছি যে এখানে বলছে ওই উচ্চতা যেটা দেওয়া আছে ওই উচ্চতায় জি এর মানটা কত হবে। মানে তোমার উপগ্রহের ভিতরে কি হবে সেটা জানতে চাইনি, ঠিক আছে, উপগ্রহর হাইট দিয়েছে। যাই হোক, আচ্ছা এটা আমরা পড়বো ঈশা, আমরা এই কোশ্চেনটার আনসার করব যে আর্টিফিশিয়াল স্যাটেলাইটে কেন জিরো হয়। আচ্ছা, so পরের প্রবলেমটা একটু সলভ করি। বলছে পৃথিবীর ভর ও ব্যাসার্ধ যথাক্রমে এত এবং এত, পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, মহাকর্ষীয় ধ্রুবকের মান দিছে। বলছে পৃষ্ঠ থেকে একটা উপগ্রহকে 700 কিলোমিটার উচ্চতায় তোলা হলো। তো এই স্টেমের সাথে গয়ের কোনো রিলেশন তেমন নাই। বলছে পৃথিবী পৃষ্ঠ থেকে কত উচ্চতায় উপগ্রহটার নিজের ওজন, ঠান্ডা মাথায় বুঝো, উপগ্রহের ভিতরে কারোর ওজন না, উপগ্রহটার ওজন পৃথিবীর ওজনের 80% হবে। ঠিক আছে, যদি উপগ্রহটা নর্মালি স্থির দাঁড়ায় থাকে, সোজা হিসাব, উপগ্রহ চলতেছে কিছু হয়েছে কিচ্ছু বলে নাই, তাইলে হইলো আমার উপগ্রহ থেকে মানে পৃথিবী থেকে কত উচ্চতায়, তাইলে পৃথিবী পৃষ্ঠের ওজনের 80% হবে। তার মানে চিন্তা করো তো, আমাদের ওজন ডাব্লিউ সমান আমরা কি শিখছি, এমজি। ওজন ডাব্লিউ সমান আমরা শিখছি হইলো এমজি। তাইলে এখান থেকে আমরা এখন দেখো বলতে পারবো ডাব্লিউ ইকুয়ালস টু এমজি, যেহেতু
এই জিটাই তো চেঞ্জ হয়ে আমাদের একটু পরে কি হয়ে যাবে বলো তো? ডাব্লিউ ইকুয়ালস টু এম জি এর জিটাই তো চেঞ্জ হয়ে একটু পরে হয়ে যাবে ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়াল টু এম জি প্রাইম। এই আর কি কথা। সো এখন এখান থেকে দেখো আমি বলতে পারবো তাইলে জি প্রাইমের মানটাই তো তাইলে কি হচ্ছে 80% অফ জি, 80% অফ জি, দ্যাটস ইট। এইটুক তো বুঝতে পারছি। তাহলে এখন এখানে জি প্রাইম সমান তুমি ছোটবেলায় কি শিখছিলা? যেহেতু উপরে উঠতেছো তার মানে এটা হলো আর স্কোয়ার ডিভাইডেড বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 0.8 চলে আসবে। তাইলে বুঝতেই পারতেছো জিটা জি জি কাটা চলে গেছে দুই পাশে। যদি কেউ না বুঝে থাকো একটু নিজের হাতে ক্যালকুলেশনটা করলেই পারবা, ডান পাশে একটা জি বাম পাশে একটা জি কাটাকাটি চলে যায়। আচ্ছা, তাহলে এখান থেকে এখন আমার কাজ কিন্তু খুব বেশি কঠিন কিছু না। আমার কাজ হইলো গিয়ে এইচ এর মানটা বের করে ফেলা। এখানে আমার কাজ হইলো এইচ এর মানটা বের করে ফেলা। তাহলে একটু চিন্তা করে দেখো, লিখতে পারবো আর প্লাস এইচ বাই আর ইজ ইকুয়াল টু 1/0.8 এই জিনিসটার রুট। তাহলে এখান থেকে দেখো আমার কাছে চলে আসতেছে যে 1 প্লাস এইচ বাই আর ইজ ইকুয়াল টু 1/√0.8। তার মানে এখান থেকে চলে আসবে এইচ এর মান ইজ ইকুয়াল টু 1/√0.8 মাইনাস 1 ইন্টু আর। তাইলে আর এর মানটা এবার বসায় দেই, ইন্টু আর এর মান তাইলে হলো 6400 কিলোমিটার। তাইলে এইচ এর মানটাও কিলোমিটারেই চলে আসবে। তোমরা আমাকে একটু চ্যাট বক্সে বলে ফেলো কত হয়। 7.59 ইন্টু 10⁵ এটা কি মিটারে না কিলোমিটারে? আচ্ছা, কিলোমিটারে হয় 755.41। ওকে, থ্যাংক ইউ। 755.41 কিলোমিটার। সো এই আর কি আনসার। ডান, পারছি এটা। কারণ জি কে কন্ট্রোল করলে ডাব্লিউ কে কন্ট্রোল, হ্যাঁ তাই তো, তাই না? তোমার বস্তুটা যেহেতু সেম থাকতেছে তাই জন্য জি চেঞ্জ হওয়ার কারণে তার ওজনটা চেঞ্জ হয়ে যাবে আর কি। এই ঠিক আছে। এই তোমরা সবাই সন্ধ্যাবেলা নাস্তা করছো? নাইস। আমি হচ্ছে ঢাকায় থাকি তো, ঢাকায় একা থাকি মানে ফ্রেন্ডের সাথে। তো বাসায় মাঝে মাঝে যখন আসি এরকম, তো আসলে পরে খুব আরাম লাগে, নিজেরা বুঝছো মহারাজা মনে হয়, এই টাইপের ফিল পাই। সন্ধ্যাবেলায় যে পড়াইতেছি সুন্দর মতো, মা আসলো, মা এসে হইলো গিয়ে খাবার দাবার দিয়ে গেল, এখন খাচ্ছি পড়াচ্ছি। কিন্তু লাইক ঢাকায় থাকলে ব্যাপারটা আহ এমন অবস্থা হয় যে কখন খাইতেছি কখন কি করতেছি কোনো কিছুর কোনো ঠিক ঠিকানা নেই। ওই জন্য জিজ্ঞেস করলাম, মানে আমার কাছে মনে হয় এটা এটা বিশাল বড় একটা প্রিভিলেজ আসলে, বুঝছো? যতক্ষণ কাছে থাকে ততক্ষণ আমরা আসলে দাম দিই না। এটা ট্রু। লাইক বাসার থেকে একবার বের হও, বুঝবে আসলে বাসায় কত শান্তি। তো যতদিন ধরে মানে যারা বাইরে তো আসো তারা তো জানো, তাই না? এই আর কি। তো যতক্ষণ বাসার কাছে আসো এনজয় করো, ফুল ইউটিলাইজ করো। যাই হোক, ঠিক আছে, চলো আমরা হলো কি আবার পড়াশোনায় ফেরত যাই। কি বলে মনে বাসায় নাকি প্যারা আছে? বাসায় প্যারা কিসের প্যারা? বড় হয়ে গেছে তো, প্যারা নাই প্যারা নাই। এই এখন যেগুলাকে প্যারা মনে হচ্ছে কিছুদিন পরে এগুলাই হলো গিয়ে খুব পাইতে ইচ্ছা হবে। যাই হোক, চল আমরা আবার পড়াশোনায় ফেরত যাই। আহ তাহলে আমাদের পরের যে প্রবলেমটা আছে সেই প্রবলেমটা অনেকটা এরকম যে 6.4 × 10⁶ মিটার ব্যাসার্ধের একটা গ্রহ নিজ অক্ষে 24 ঘন্টায় একবার ঘুরে। আচ্ছা, একজন বিজ্ঞানী গ্রহটির সাথে অভিকর্ষীয় ত্বরণ জি এর সম্পর্ক স্থাপনের জন্য 58 ডিগ্রি উত্তর অক্ষাংশের সাথে একটি স্থানে 80 কেজি ভরের একটা বস্তু রাখলেন। অভিকর্ষীয় ত্বরণ জি ইজ ইকুয়াল টু 9.80 মিটার/সেকেন্ড। উক্ত স্থানে বস্তুটির ওজন আহ গ্রহটির পৃষ্ঠে বস্তুটির ওজনের থেকে বেশি নাকি কম হবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে আহ মতামত দাও। আচ্ছা, গ্রহটার পৃষ্ঠে তার যে ওজন হবে, পৃষ্ঠ বলতে সাধারণত এই অঙ্কটাতে একটা খুব বাজে ভুল করছে আর কি। বাজে ভুলটা কি সেটা আমি ইজিলি বলে দেই।
যে এই পৃষ্ঠ মানে তো পৃষ্ঠের যে কোনো স্থানেই হইতে পারে, এই যে 58 ডিগ্রি উত্তর অক্ষাংশের একটা স্থানে, তার মানে এটাও কিন্তু গ্রহের পৃষ্ঠে। মেনলি যেটা বলতে চাইছে এখানে মানে বুঝার ব্যাপার যেটা, যে গ্রহটির পৃষ্ঠে বলতে ওই বিষুবীয় অঞ্চলটা বুঝাইছে, কারণ সব ডাটা তো পৃথিবীরই, বুঝতেই পারতেছো। সো এটা জাস্ট বিষুবীয় অঞ্চল ধরে নিব। সরি, বিষুবীয় অঞ্চল বলতেছি, মেরু অঞ্চল। মানে সোজা বাংলায় আমি তোমাকে যদি ইজিলি বলি যে পৃষ্ঠ যখন বলতেছে আমাকে, আমি কোনো অক্ষাংশ টক্ষাংশ আর বিবেচনায় আনবো না, কোনো অক্ষাংশ বিবেচনায় আসবে না, কোনো বোর্ডের কোশ্চেন গুলা একটু প্রিসাইজলি লিখা উচিত, ওরা করে না কেন জানি, বিবেচনায় আসবে না। সো এরপর আমরা এটা তাহলে কিভাবে সলভ করব? অক্ষাংশ যদি বিবেচনায় না আসে, তাহলে তুমি এখন চিন্তা করো, অক্ষাংশ বিবেচনায় না আসলে তার ওজন ডাব্লিউ ইজ ইকুয়াল টু, তুমি বলবা স্ট্রেট ফরওয়ার্ড এম জি, ডাব্লিউ ইকুয়ালস টু তুমি বলবা হইলো এম ইন্টু জি। তাহলে এম এর মান হলো 80, জি এর মান হয়ে যাবে কি বলতো? জি এর মান কিন্তু আমরা জানি 9.8 দেওয়া আছে, তাহলে 80 ইন্টু 9.8, এটা কত আসে একটু বলো তো, এত নিউটন। 80 ইন্টু মানে 8 ইন্টু 98, 50 ডিগ্রি অক্ষাংশে আনতেছি, জি এর মান তো চেঞ্জ হবে, গ্রহটার পৃষ্ঠে বলছে 784, দ্যাটস গুড, এটা আসছে 784 নিউটন। এবার চিন্তা করো 53 ডিগ্রি অক্ষাংশে কি হবে, এর পরের ক্যালকুলেশনটা দেখো, যে আমাকে যে 53 ডিগ্রি অক্ষাংশ দিছে, 53 ডিগ্রি অক্ষাংশে, 53 ডিগ্রি অক্ষাংশে আমার ওজন কত দাঁড়াবে? তাইলে 53 ডিগ্রি অক্ষাংশে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এম ইন্টু জি ল্যামডা, তাই না? এম ইন্টু জি ল্যামডা, তাহলে এম এর মান কত? এম এর মান হইলো গিয়ে 80। আর জি ল্যামডার মান কত? জি ল্যামডার মান হয়ে যাবে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর কস স্কোয়ার ল্যামডা। তাহলে বসায় দাও 80, 9.8 মাইনাস ওমেগার মান 24 ঘন্টায় একবার ঘুরে, তাই তো? তাহলে কত হয়ে যাবে? টোয়াইস পাই বাই 86,400, না টোয়াইস পাই বাই টি যদি করি, এতর স্কোয়ার, এটা হলো ওমেগার স্কোয়ার ইন্টু আর এর মান কত বলছে? 6.4 10 টু দি পাওয়ার 6, 10 টু দি পাওয়ার 6, তার সাথে হলো গিয়ে কস 58 ডিগ্রি হোল স্কোয়ার। আচ্ছা, এটা 58 ছিলাম, 53 লিখছি, হ্যাঁ আমি জানি ভুল করছি, হ্যাঁ ঠিক আছে 58, আমি ভুল লিখছি, থ্যাংক ইউ। আমি চ্যাট বক্সের দিকে তাকাইও নাই, এই যে পরে ঠিক করে নিলাম। আচ্ছা, 58 ডিগ্রি অক্ষাংশে কস 58 ডিগ্রি হোল স্কোয়ার। তাহলে এই ভ্যালুটা এবার আমাকে একটু ক্যালকুলেট করে তোমরা বলে দাও কত আসে। 783.2। আচ্ছা, 783.2 নিউটন। তার মানে কি হয়ে যাচ্ছে বলো তো? কমে যাবে কিন্তু, তাই না? সেম হচ্ছে না, which is not equal, তাহলে সমান হবে না আর কি। তাহলে কি হচ্ছে, আমরা এখান থেকেই দেখাই দিতে পারি which is less than 784 নিউটন। তার মানে আমরা বলতে পারবো উক্ত স্থানে বস্তুটির ওজন গ্রহটির পৃষ্ঠে ওজনের থেকে, তাহলে পৃষ্ঠে হলো বাম পাশেরটা, 58 ডিগ্রি অক্ষাংশে হলো ডান পাশেরটা। তার মানে আনসার কি হবে বলতো? আনসার হইলো কম হবে, রাইট? উক্ত স্থানে যেটা আসছে সেটা কম হবে। ওকে, সো গেল, এগুলা পারলাম। তারপর আমরা চলে যাব পোল কোশ্চেন 2 তে। তাহলে এই কোশ্চেনটা আমি তোমাদের কাছে লঞ্চ করে দিচ্ছি, তোমরা আমাকে একটু এটার আনসার দিয়ে দাও। সহজে বুঝবা, সহজে করার চেষ্টা করো, এটার জন্য 1 মিনিট টাইম দিলাম, চিন্তা করে আনসার দাও।
ওকে, আমাদের টাইম শেষ। আমি একটু যদি দেখাই তাহলে তোমরা দেখতে পাবা এ তে সব থেকে বেশি আনসার 49% আর বি তে হলো 32% আনসার হয়েছে। বাট ব্যাপারটা হলো খুবই সিম্পল। চিন্তা করো যদি উপরে যাও তাইলে কি হয়। লেটস সে তুমি উপরে যাচ্ছ, তাহলে উপরে জি চেঞ্জ হয় হলো 1/r² দি, গভীরতার সাথে এভাবে। আর যদি নিচে যাও, নিচে জি চেঞ্জ হয় হলো গিয়ে তোমার এই r-h এর প্রপোর্শনালে। কথা বুঝাইতে পারছি? সো ব্যাপারটা দাঁড়াচ্ছে এরকম, এইচ পরিমাণ গভীরতায় যদি চলে যাও তুমি, তাইলেও জি এর মান কমবে। এইচ পরিমাণ যদি উপরে উঠো তাইলেও কিন্তু জি এর মান কমতেছে। কিন্তু কাহিনী হইল গিয়ে যে দুই জায়গার চেঞ্জের পার্থক্যটা এখানেই, একটা হলো স্কোয়ারের ব্যস্তানুপাতে আর একটা হলো গিয়ে সমানুপাতে। সো খুবই সিম্পল ব্যাপার। এখান থেকে যদি স্কোয়ার যেহেতু আছে তার মানে এই জি এইচ যেটা মানে হইল গিয়ে তোমার ওই উপরে উঠলে পরে যেটা হয় সব থেকে কম হবে, তারপর কম হবে হইলো গিয়ে গভীরতায় গেলে, আর তারপর হইলো গিয়ে পৃথিবী পৃষ্ঠে থাকলে এটা সর্বোচ্চ। পৃথিবী পৃষ্ঠে হবে সর্বোচ্চ, উপরে গেলে হবে সর্বনিম্ন, আর মাঝামাঝি গভীরতায় থাকলে সেটা হবে তোমার মাঝখানে আর কি। ওকে, সো পাইলাম। আমরা তাইলে সামনে আগাই। এখানে আমরা কথাবার্তা বলবো হলো মুক্তিবেগ নিয়ে। সো মুক্তিবেগ বলতে আসলে বুঝাচ্ছি কি? মুক্তিবেগ এক কথায় কি? মুক্তিবেগ বলতে আমরা বুঝাচ্ছি হইলো গিয়ে যে মিনিমাম যতটুকু নিয়ে সে পৃথিবীর বাইরে চলে যেতে পারবে। মিনিমাম যত বেগে নিক্ষেপ করলে, মিনিমাম যত বেগে নিক্ষেপ করলে করলে বস্তু আর ফেরত আসবে না। বস্তু আর পৃথিবীতে ফেরত আসবে না। পৃথিবীতে ফেরত আসবে না। সো এই ভূপৃষ্ঠ থেকে যদি তুমি নিক্ষেপ করো, এখানে একটা শব্দ কিন্তু মাথায় রেখো, এটা কিন্তু মিনিমাম ভেলোসিটিটা, ঠিক আছে? এটা কিন্তু মিনিমাম যতটুকু দিতে হয়। আচ্ছা, যাই হোক, ভূপৃষ্ঠ থেকে যদি তুমি নিক্ষেপ করো, এসকেপ ভেলোসিটির যে ফর্মুলাটা আসে সেটা হলো এরকম, √2gm/r, অথবা আমরা এটাও ইউজ করে থাকি 2gr। ঠিক আছে, দুইটা ফর্মুলাই আমরা ইউজ করে থাকি। আর যদি এইচ উচ্চতা থেকে নিক্ষেপ করো সেক্ষেত্রে ভি এসকেপ ইজ ইকুয়াল টু আমরা এরকম বলতে পারি √2gm/r+h, অথবা এইচ উচ্চতায় যে জি এর মান, ভালো করে বুঝো এটা কিন্তু জি এইচ হবে, এইচ উচ্চতায় জি এর মান ইন্টু r+h, এভাবে করে দেখানো যাইতে পারে। আচ্ছা, সাথে আর একটা জিনিস ছোট্ট করে তাইলে বলতে পারি, জাস্ট একটু পেঁচানোর জন্য, ধরো যদি পেঁচাইতে ইচ্ছা হয়, পেঁচানোর জন্য চাইলে আমি এভাবে পেঁচাইতে পারি যে ভি এসকেপ ইজ ইকুয়াল টু লিখতে পারবো, জিএম মানে আসলে কি শিখছিলাম, টুয়াইস জি আর স্কোয়ার লেখা যায় উপরে, জি ইন্টু আর স্কোয়ার, আর নিচে চলে আসবে তাইলে r+h। পুরো জিনিসটা তাইলে দেখো এরকম একটা ফর্মুলায় চলে আসতেছে যে ভি এসকেপ ইজ ইকুয়াল টু r√2/r+g/r+h। মানে একটু অদ্ভুত ধরনের দেখতে একটা ইকুয়েশন, কিন্তু এটাও কিন্তু খাটে। দিস ইজ অলসো ভ্যালিড, তাই না? এটাও খাটতেছে। সো জাস্ট জেনে রাখার জন্য জেনে রাখা, এটা যে মুখস্থ করতে হবে ব্যাপারটা সেরকম কিছু না, দেখাইলাম এগুলারে ম্যানিপুলেট করাই যায় ইকুয়েশনের উপর। সো আশা করি এখানে যা যা হইতেছে সেই জিনিসটা ক্লিয়ারলি আমরা সবাই বুঝতে পারছি, তাই তো? এসকেপ ভেলোসিটির যে ফর্মুলা সেটা কোন ক্ষেত্রে কিরকম হবে, আর ওই যে ইম্পর্টেন্ট হিসাবে মনে রাখতে বললাম যে এখানে যে এইচ ইউজ করব এইটা, এটা কিন্তু এইচ উচ্চতায় জি এর মান, এইচ উচ্চতায় জি, এটা যেন মাথায় রাখি। আচ্ছা, তাহলে মুক্তিবেগের এই আইডিয়াটা বুঝতে পারছি। হ্যাঁ, যেটা ইউজ করো সব ক্ষেত্রেই সেম আসবে, ঠিক আছে? যেটাই ইউজ করো না কেন সব ক্ষেত্রে সেম আনসারই আসবে, কোনো সমস্যা নেই। আচ্ছা,
সো এখানে একটা প্রবলেম দেওয়া আছে, বলছে মঙ্গল গ্রহ আর পৃথিবীর কাহিনীপত্র কিছু দেওয়া আছে, দিয়ে বলছে উভয় গ্রহে মুক্তিবেগের মান সমান হবে কিনা। খুবই কমন সেন্স, এটা হওয়ার কথা না, হয়ও না আমরা জানি। স্টিল একটু করে দেখায় দিই যে ভি এট মার্স ইজ ইকুয়াল টু, আমরা বলতে পারবো রুট ওভার, দেখো আমার কাছে ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, তাইলে আমি আসলে টোয়াইস জিএম বাই আর যাইতে হবে, আমি কিন্তু জি আর স্কোয়ার ইউজ করতে পারবো না। তাইলে টোয়াইস, আমি লিখি আস্তে আস্তে আগে, তোমার টোয়াইস জি, তার মানে 6.67 ইন্টু 10⁻⁻11, তারপর আবার এগুলাকে একটু বাড়াইতে হবে। আচ্ছা, সো এটা কত আসতেছে ইন্টু এম। মার্সের জন্য যখন করতেছি এম এর মান হইল গিয়ে তোমার 6.39 ইন্টু 10⁻23, আর নিচে হবে হইলো টোয়াইস জি এম হয়ে গেছে, আর এর মানটা বসায় দিব 3390 ইন্টু 10³ করে বসাইতে হবে, এখন কিলোমিটারকে এখন মিটারে নিতে হবে। এটার আনসার তাহলে কত আসে আমাকে একটু বলো তো। 607.22, তাই তো? 607.22 মিটার পার সেকেন্ড। ডান। আচ্ছা, এরপর আমরা চলে যাইতে চাই হইলো গিয়ে পৃথিবীর ক্যালকুলেশনে। তাহলে ভি এট আর্থ ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমার টোয়াইস জিএম 2 ইন্টু 6.63 10⁻⁻11, পৃথিবীর 5.97 ইন্টু 10⁻24 ডিভাইডেড বাই আর এর মান 6378 ইন্টু 10³ এগুলা বসায় দিলে এটা চলে আসবে, ওই যে জানাই তো আছে আমাদের, এটা 11,288 মতো কিছু, বা 188 মেবি। কত আসে? 11,174, তাই তো? 11,174, 11,174 এটাই লিখে দিই। হ্যাঁ, রেশিও দেখাইলেও হয়তো কোনো সমস্যা ছিল না। 174.3 মনে হয়, তাই তো? 11,174.36, হ্যাঁ, থ্যাংক ইউ, 0.36 মিটার পার সেকেন্ড। তাইলে এটাও কিন্তু হইলো আমার আনসার। আলটিমেটলি এটা দেখাইলেই চলে যে এরা সমান না, ঠিক আছে? দিন শেষে তাইলে এরা সমান না, এটা হইলো আমার আনসার, কাহিনী শেষ। আচ্ছা, তাহলে পারা গেল। আচ্ছা, প্রথমটা কি 5014 আসে? ওকে ওকে, ঠিক আছে, 5014.5, ওকে, এটাই দিচ্ছি 5014.5। আমি তো তোমাদের আনসার দেখে লিখতেছি, আমি শুরুতেই সারেন্ডার করে ফেলছি, সো আনসারে এগুলো একটু ভুল থাকতেই পারে। 5014.5 মিটার পার সেকেন্ড। ডান, তাইলে পারলাম, সমান না, হয়ে গেল। তাহলে এখন আমরা যাইতে চাই হলো পরবর্তী প্রবলেম গুলাতে। এখানে অবজেক্টিভ কোশ্চেন দিছে, মানে তোমার ওই যে এমসিকিউ আর কি। আচ্ছা, আর তুলনা করতে বললে পার্থক্য নিতে পারো, রেশিও নিতে পারো, ডিপেন্ড করে যে কত পরিমাণে বেশি হচ্ছে, যে কোনোটাই হয়, সমস্যা নেই। অনেক বেশি যদি হয়ে যায় তখন সেক্ষেত্রে আর সাধারণত রেশিও নেই, কিলোমিটার পার সেকেন্ডে নিয়ে করতে পারো, কোনো সমস্যা নেই। আচ্ছা, বলছে কোন গ্রহের অভিকর্ষজ ত্বরণ হইলো 1/5g, ব্যাসার্ধ হইলো 1/4, আর জি হইলো অভিকর্ষজনিত ত্বরণ এবং আর হইলো পৃথিবীর ব্যাসার্ধ। তাহলে বুঝতেই পারতেছো জি এর মান হইলো গিয়ে তোমার 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর আর এর মান আমাদের জানা আছে 6.4 ইন্টু 10⁻6 মিটার। আচ্ছা, গ্রহটার মুক্তিবেগ কত জানতে চাইছে। তাহলে গ্রহের মুক্তিবেগ ভি এসকেপ ইজ ইকুয়াল টু, আমি বলতে পারবো রুট ওভার টোয়াইস জি আর, টোয়াইস জি আর। তাইলে জি এর জায়গায় হবে 1/5g। আমরা যদি এভাবে করে লিখি ওই আগেরটাতেই ঠিকঠাক করে, 2 ইন্টু 1/5g ইন্টু 1/4r, তাইলে এটা থেকেই চলে আসতেছে তোমার কাছে রুট ওভার 1/20 ইন্টু রুট ওভার টোয়াইস জি আর। আমরা জানি এই রুট ওভার টোয়াইস জি আর এর মান আমাদের মুখস্থ আছে, এটা হয়ে যাবে 1/√20, তার সাথে 11.2 কিলোমিটার পার সেকেন্ড।
তাহলে একটু এটা আমাকে ক্যালকুলেট করে বলো কোনটা কারেক্ট আনসার হয় এখানে। সি, তাই তো? সি মানে হলো 2.5 কিলোমিটার পার সেকেন্ড। সো সি ইজ দ্য কারেক্ট আনসার। পাইলাম। আচ্ছা, বলছে পৃথিবী থেকে 588 নিউটন ওজনের একটা বস্তু ওই গ্রহে নিয়ে গেলে ওজন কতটুকু হারাবে? তাহলে ওজন কতটুকু হারাবে চিন্তা করো তো। ওজন হারাবে হইল গিয়ে তোমার এই যে ডাব্লিউ পৃথিবীতে হইল 588 নিউটন, আর ওই গ্রহে নিয়ে গেলে পরে ডাব্লিউ প্রাইম ইজ ইকুয়াল টু হবে তার ভর, ভরের মান কত হবে 588 ডিভাইডেড বাই 9.8, আর ওই গ্রহের ত্বরণ হইল 1/5 ইন্টু 9.8। আশা করি এটা বুঝতে পারছো ব্যাপারটা কি হয়েছে। এখানে এটা হলো জি এর মান ওই গ্রহের, আর এটা হলো ভরের মান এম ইন্টু জি। পৃথিবীতে যেহেতু 588 নিউটন, তাহলে এখান থেকে এইটা বের করে ফেলতে পারবা কত হয়। আচ্ছা, সো এরপর ফাইনাল আনসার কিন্তু ডেল্টা ডাব্লিউ, তার মানে হলো ডাব্লিউ মাইনাস ডাব্লিউ প্রাইম। এটা হলো আমার কারেক্ট আনসার। তাহলে কারেক্ট আনসার কোনটা? কারেক্ট আনসার হয়ে যাবে হলো গিয়ে সি, তাই তো? কারেক্ট আনসার হলো সি, 470.4, 470.4 নিউটন। এটা হলো আমার কারেক্ট আনসার সি। ওকে, আচ্ছা তাহলে পারলাম, এটা ইজি জিনিস, বেশ ইজি। সো ওকে, ডান। আচ্ছা, তাইলে এতটুকু পর্যন্ত যদি বুঝে থাকি দ্যাটস ভেরি গুড। আমরা এখানে আরেকটা পোল কোশ্চেন আছে, সেই পোল কোশ্চেনটা লঞ্চ করে দেই, সেটা তাইলে তোমরা একটু সলভ করার চেষ্টা করো। খুবই মজার একটা কোশ্চেন, চিন্তা করলেই পারবা। একটু চিন্তা করো, এটার জন্য আমি 30 সেকেন্ড সময় দিব। আর যেহেতু কথাবার্তা বলে একটু টাইম নিছি, তাইলে 35 সেকেন্ড। ওকে, ডান, এর বেশি না। এটা সবাই পারার কথা। অনেকে এখন আনসার করতেছো, যারা যারা করা বাকি আছে শেষ করে ফেলো আনসার করে। আচ্ছা, মোটামুটি টাইম চলে এসে বন্ধ করে দিলাম। রেজাল্টটা শেয়ার করি, দেখতেই পাচ্ছ 75% 11.2 কিলোমিটার পার সেকেন্ডে আনসার করছে। এটাই আনসার, কারণ মুক্তিবেগ দিকের উপর ডিপেন্ড করে না। ঠিক আছে, যে কোনো দিকে নিক্ষেপ করা যেতে পারে। নিক্ষেপ করা হোক, v escape is equal to 11.2 কিলোমিটার পার সেকেন্ড। ডান, এই হলো আমাদের আনসার। পারলাম। সো এই স্থানে আমরা একটা ছোট্ট ব্রেক নিয়ে নিব। প্রায় 1 ঘন্টার কাছাকাছি চলে গেছি এবং আমাদের হাফ ক্লাস অলমোস্ট কমপ্লিট। সো একটা ছোট্ট ব্রেক নেওয়া যাক 10 মিনিটসের। আমরা 7:35 আবার স্টার্ট করব। ঠিক আছে।
ওকে, সো আমাদের ব্রেক টাইম শেষ, আমরা এখন আবার ব্যাক করবো আর কি। সো এইটাকে একটু আমরা ছোট করে নিই, ব্রেক তো ব্রেকের মতো গেল। ওকে, সো ওকে, তো চলো পরের টপিকে চলে যাই আমরা। কৃত্রিম উপগ্রহ। সো কৃত্রিম উপগ্রহ বলতে আসলে বোঝাচ্ছে কি, যে তোমার পৃথিবী থাকবে, লেটস সে এইটা পৃথিবী। ওকে, পৃথিবীর চারপাশে একটা গ্রহ, মানে গ্রহ না উপগ্রহ চারপাশে ঘুরতে থাকে। তো নর্মালি তো এরকম ঘুরে কে চাঁদ, আর যদি আমরা নিজেরা জোর করে কাউকে পাঠাই কোনো কিছু ঘোরার জন্য, তখন সেটাকে বলে হলো কৃত্রিম উপগ্রহ, তাই তো? প্রাকৃতিক উপগ্রহ যেটা আছে সেটা তো চাঁদ। সো এরকম এটা ঘুরতেছে, লেটস সে এই জায়গায় উপগ্রহটা আছে এরকম করে, তোমার এই তো এরকমই তো থাকে মোটামুটি, যা দেখছি ছবি টবি আঁকা আর কি, কার্টুন টাইপ যদি উপগ্রহ আঁকতে চাও। তো উপগ্রহ ধরো এভাবে করে ঘুরতেছে, তোমার এটা মাঝখানে সেন্টারে থাকে পৃথিবী, পৃথিবীর থেকে সার্টেন হাইটে তোমার বিভিন্ন জায়গায় বিভিন্ন উপগ্রহ আছে, এগুলা তোমরা জানো, এগুলা নিয়ে খুব একটা বলার তেমন কিছু নাই আর কি। তো যদি উপর থেকে তাকাও, টপ ভিউটা দেখো, টপ ভিউটা দেখলে তোমার কাছে কিরকম মনে হবে যে এটা হলো পৃথিবী, তার চারপাশে একটা কক্ষপথ মেনটেন করবে। সো লেটস সে তার চারপাশে যে কক্ষপথটা মেনটেন করতেছে এটা হলো এই কক্ষপথ, এটার চারপাশে এভাবে করে ঘুরতেছে, এই হলো আমাদের মানে উপগ্রহটার কক্ষপথ। এখন যে কোনো একটা সময় যদি আমাদের কৃত্রিম উপগ্রহটা এরকম একটা পজিশনে থাকে, তাহলে আমরা তার যে ডিস্টেন্সটা সেন্টার থেকে তার যে এই ডিস্টেন্সটাকে এভাবে দেখাইতে পারি, এটাকে আমরা বলি হলো আর প্লাস এইচ পরিমাণ, যেখানে এইচ বলতে আসলে এই সারফেস থেকে তার হাইটটাকে আমরা বোঝাচ্ছি। এটা হলো এইচ, তো বুঝতেই পারতেছো মাঝখানে পৃথিবীর যে ব্যাসার্ধ আছে সেটা হলো কি আর। আচ্ছা, সো এরপর যেটা বলবো সেটা হইলো গিয়ে তোমার এই কৃত্রিম উপগ্রহের তাহলে কাক্ষিক যে বেগ থাকে এটা কিভাবে পাওয়া যায়? খুবই সিম্পল জিনিস, এখানে যখন কৃত্রিম উপগ্রহটা আসে তখন তার উপর পৃথিবীর একটা আকর্ষণ বল কাজ করে, রাইট? এটা তো আমরা জানি, পৃথিবীর একটা আকর্ষণ বল তার উপর কাজ করে। So, এটা কোন দিয়ে কাজ করে? এদিক বরাবর একটা পৃথিবীর আকর্ষণ বল কাজ করে। এই আকর্ষণ বলটাই আসলে তাকে কি করে? কেন্দ্রমুখী বলের যোগান দেয়। এই আকর্ষণ বলটা তার কেন্দ্রমুখী বলের যোগান দেয়, তাই আমরা বলতে পারবো যে এখানে যে কেন্দ্রমুখী বল লাগে সেটা হইলো আকর্ষণ বল থেকে পাওয়া যায়। সো এফসি সমান হয়ে যাবে তোমার এম ইন্টু ভি স্কোয়ার বাই আর প্লাস এইচ ইজ ইকুয়াল টু জি ইন্টু এম ইন্টু এম বাই আর প্লাস এইচ হোল স্কোয়ার। সো এটা থেকে আমি পেয়ে যাচ্ছি কি, দেখো এম কাটা চলে যায়, খুবই মজার একটা ব্যাপার যে কৃত্রিম উপগ্রহের ভর কিন্তু কিছুতে এফেক্ট ফেলতেছে না। কৃত্রিম উপগ্রহের যে ভরটা আছে সেটা কিছুতেই এফেক্ট ফেলতেছে না, তার অরবিটাল ভেলোসিটি যেটা সেটা চলে আসতেছে রুট ওভার জি এম বাই আর প্লাস এইচ, এই চলে আসলো কিন্তু তার অরবিটাল ভেলোসিটি। সো এটা নিয়ে কোনো ধরনের কোনো গ্যাঞ্জাম লাগলো না। আচ্ছা, এখন এই অরবিটাল ভেলোসিটির জাস্ট দুইটা ছোট্ট ছোট্ট কথা বলতে চাই। দেখো এই পৃথিবীর যে আকর্ষণ বলটা, মানে যার জন্য তার ওজন ফিল করা উচিত, সেটা কেন্দ্রমুখী বলের যোগান দিতে খরচ হয়ে যাচ্ছে। তাইলে কেউ কিন্তু ওইটার ভিতরে থাকলে তখন আর ওজনটা ফিল করবে না, বা পৃথিবী যে টানতেছে এই জিনিসটা কিন্তু তখন আর ফিল করতে পারবে না, কারণ সেটা তো ঘূর্ণনের ওই কেন্দ্রমুখী বলের যোগান দিতেই খরচ হয়ে যাচ্ছে। কথা বুঝতে পারছি? সো এখান থেকে আমরা বলতে পারবো যে এই জায়গায় এটার ভিতরে যারা থাকবে তারা কিন্তু সবাই ওয়েটলেস ফিল করবে। কৃত্রিম উপগ্রহের মধ্যে যদি তুমি থাকো তাইলে তুমি হলো ওয়েটলেস ফিল করবা। এবং একই সাথে আরো দুই তিনটা ছোট্ট ছোট্ট ব্যাপার বলে দেওয়া যায়, যে এইখানে তোমার যদি লো আর্থ স্যাটেলাইট হয় বা লো আর্থ অরবিট যদি হয়, তাইলে সেক্ষেত্রে এই আর প্লাস এইচ মানে পৃথিবীর খুব কাছে দিয়ে যাচ্ছে, তাইলে আর প্লাস এইচ কে অলমোস্ট ইকুয়ালস টু আর বলতে পারবো, তখন তার কাক্ষিক বেগ হয়ে যাবে জি এম বাই আর। আচ্ছা, তাহলে এই যে বেগটা, এটা কিন্তু একটা স্পেশাল বেগ। কারণ কি বললাম, কৃত্রিম উপগ্রহের বেগে যদি কেউ চলে এরকম, তার বেগ কোন দিকে থাকে? এদিক বরাবর থাকে তার বেগ ভি।
সো দেখো এটা কিন্তু পৃথিবীর সাথে স্পর্শক বরাবর, তাই তো? পৃথিবীর সমান্তরালে বা পৃথিবীর তলের সমান্তরালে অথবা পৃথিবীর চারপাশে স্পর্শক বরাবর এই বেগে যারা চলে তারা হইলো গিয়ে ওজনহীন অনুভব করে, কারণ সেটা হলো কেন্দ্রমুখী বলের যোগান দিতে চলে যায়। যেহেতু লো আর্থ অরবিটের কথা বলতেছি, পৃথিবীর সমান্তরালে প্রায় এরকম কোশ্চেন আসে, পৃথিবীর সমান্তরালে একটা উড়োজাহাজ কত বেগে চললে তার ভিতরে সবাই ওজনহীন অনুভব করবে। সো এই যে ডান পাশে যে ইকুয়েশনটা লিখলাম এটাই কিন্তু তার আনসার, যে ওই দূরত্বে তার কাক্ষিক বেগ যা হবে সেই কাক্ষিক বেগের সমান পরিমাণ বেগে চললে এটা একটা স্যাটেলাইটের মতো আচরণ করবে এবং তখন তার ভিতরে সবাই কিন্তু ওজনহীন অনুভব করবে। ঠিক আছে, সো এই আইডিয়াটা জাস্ট মাথায় রাখা দরকার, তাই জন্য একটু বলে দিলাম। আচ্ছা, সো এটা পেয়ে গেলাম। তার সাথে আরেকটা ছোট্ট জিনিস এখানে বলে দিতে চাই, সেটা হইলো গিয়ে, ও না বলেই তো দিছি, এই যে ওয়েটলেসের ব্যাপারটা বলা হয়ে গেছে। সাথে তাইলে এখন চলে আসে আমার এই আবর্তনকালের ব্যাপারটা। আবর্তনকাল বলতে বোঝাচ্ছে কি, একবার ঘুরে আসতে তার যে টাইম লাগে। তাহলে একবার ঘুরে আসার জন্য প্রয়োজনীয় সময় টি সমান আমরা কি বলতে পারবো, তার টোটাল যে পাথের দৈর্ঘ্য আছে টুয়াইস পাই ইন্টু আর প্লাস এইচ, এটা ডিভাইডেড বাই তার ভি, যেটাকে ফার্দার ক্যালকুলেশন করলে তুমি কিন্তু টি সমান এরকম একটা সুন্দর ইকুয়েশন পেয়ে যাবে, যে টুয়াইস পাই রুট ওভার আর প্লাস এইচ আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। একটা জিনিস কিন্তু মাথায় রেখো, এই ম্যাথ গুলাতে যে এম দেওয়া হচ্ছে সেই এম কার এম? এই যতগুলা ম্যাথ বা ইকুয়েশন দেখতেছি এই ইকুয়েশন গুলাতে যে এম ইউজ করা হচ্ছে এটা কার এম? এটা কিন্তু যাকে কেন্দ্র করে ঘুরতেছে তার এম, যাকে কেন্দ্র করে ঘুরছে তার ভর, এটা যেন মাথায় থাকে। আচ্ছা, তাহলে টি এর ব্যাপারটা এটা জেনে গেলাম, খুবই সিম্পল একটা জিনিস, সবাই জানি আসলে। ইম্পর্টেন্টলি এখানে আরেকটা ইনফরমেশন জানা দরকার, সেটা হলো গিয়ে ভূস্থির উপগ্রহ নামে কিছু উপগ্রহ আছে, আমরা এদেরকে বলি জিও স্টেশনারি স্যাটেলাইট। যে ভূপৃষ্ঠের কোনো একটা স্থানে এদেরকে সবসময় আটকে আছে মনে হয়। মানে ব্যাপারটা হলো এটা পৃথিবীর সাথে সমান কৌণিক বেগে ঘুরে, অর্থাৎ এদের টি এর মান হলো 24 ঘন্টা। টি এর মান 24 ঘন্টা যদি হয়, সেই ধরনের উপগ্রহকে আমরা বলি হইলো গিয়ে ভূস্থির উপগ্রহ। সো টি এর মান পেয়ে গেলাম। এখান থেকে মাঝে মাঝে এটার উচ্চতা বাইর করতে দেয় আমাকে। সো এটা কিন্তু খুব বেশি কঠিন কিছু না। এই টি ইজ ইকুয়াল টু টোয়াইস পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম যেটা আছে, এই ফর্মুলাকে একটু যদি নাড়াচাড়া করা হয় তাইলেই কিন্তু আমরা এরকম একটা ফর্মুলা পেয়ে যাই, এইচ ইজ ইকুয়াল টু জি এম টি স্কোয়ার বাই 4 পাই স্কোয়ার হোল টু দি পাওয়ার 1/3 মাইনাস আর। ঠিক আছে, এই হইল গিয়ে আমাদের আহ উচ্চতা। তাইলে মানে যদি আমার পর্যায়কাল জানা থাকে তাহলে সেক্ষেত্রে উচ্চতা কিভাবে বের করবো সেই উচ্চতার সমীকরণ এখানে মোটামুটি দেখাই দিলাম। ঠিক আছে, সো আশা করি এখানে যা যা দেখাইছি সেই জিনিসপত্রগুলো সবাই বুঝতে পারছি এবং এগুলো এখন আমরা চাইলে অ্যাপ্লিকেশনে দেখাইতে পারবো। আচ্ছা, হ্যাঁ, এটা কেপলারের সূত্রের মতোই একই জিনিস। কেপলারের সূত্রের ক্ষেত্রে সূর্য মাঝখানে থাকে, পৃথিবী চারপাশে ঘুরে, আর এখানে হইলো গিয়ে পৃথিবী মাঝখানে থাকে, তার চারপাশে কৃত্রিম উপগ্রহগুলো ঘুরে। ঠিক আছে, উপগ্রহ পৃথিবীর চারপাশে ঘুরে কারণ আমি তাকে ওইভাবে ঘোরানোর মতো করে স্পর্শীয় বেগ দিয়ে দিই। ঠিক আছে, স্পর্শীয় বেগটা দিয়ে দিই বলেই সে ঘুরতে পারে। ঠিক আছে, এবং আমরা ঘুরায় সাধারণত যেটা করি কমিউনিকেশনের জন্য স্যাটেলাইট গুলাকে ইউজ করে থাকি। ঠিক আছে, ওকে, ভেরি গুড। আমরা এখন চলে যাব তাইলে প্রবলেম। কি বলছে, একটা পৃথিবী থেকে 700 কিলোমিটার উচ্চতায় কৃত্রিম উপগ্রহ ঘুরছে, এর কাক্ষিক বেগ ও পর্যায়কাল নির্ণয় করো। ব্যাসার্ধ আর ইয়ে দেওয়া আছে, তাহলে একেবারেই পানির মতো সোজা অঙ্ক। কাক্ষিক বেগ ভি এর রাশিমালা হয়ে যাবে তোমার রুট ওভার জিএম বাই আর প্লাস এইচ। এখন এখানে কথা হলো জিএম এর মানটা আমাকে সরাসরি দেওয়া নেই, তাহলে জি এম দেওয়া নাই কিন্তু ছোট হাতের জি দেওয়া আছে, তুমি মুখস্থ মান বসাইতেই পারো, সমস্যা নেই। বাট তোমাকে যখন এরকম জি এর মান দিয়ে দিচ্ছে, তোমাকে যখন এরকম জি এর মান দিয়ে দিচ্ছে ছোট হাতের, তার মানে সে ইন্ডিকেট করতেছে যে এটা ইউজ কর। সো আমরা অবশ্যই ট্রাই করব মান দেওয়া থাকলে সেটাকে ইউজ করার, যদি একেবারে অপশন না থাকে তাহলে তো আর কিছু করার নেই। তো দেখো এখান থেকে চলে আসবে কি, রুট ওভার জি এর মান হলো 9.8 ইন্টু আর স্কোয়ার মানে হলো 6300 ইন্টু 10³ হোল স্কোয়ার। আচ্ছা,
আর তার নিচে থাকবে কি আর প্লাস এইচ, তাহলে আর প্লাস এইচ এর মান কত চলে আসবে? আর প্লাস এইচ এর মান চলে আসবে হইলো 6300, তার সাথে যোগ হবে 700, ইন্টু হয়ে যাবে 10 কিউব। ঠিক আছে, এই মানটা যদি বের করে ফেলো তাহলে এখান থেকে ভি এর মানটা চলে আসবে। ভি এর মানটা কত আসে? 7454, তাই কি? ওকে, 7454 মিটার পার সেকেন্ড। ওকে, 7454 মিটার পার সেকেন্ড, মোটামুটি এটাই আনসার, এটা রেখে দিলাম আর কি। আচ্ছা, এইটা যদি পারি তাহলে এর পরের পার্টটাতে চলে যেতে পারি। পরের পার্টটাতে আমার কাছে জানতে চাইছে হইলো গিয়ে তার পর্যায়কাল কত হবে। তাইলে ওইটাও তো জাস্ট একটা সূত্রে মান বসানোরই অঙ্ক, বেসিক জিনিস। তাহলে চলো কিভাবে করে ফেলবো। তোমার তার পর্যায়কাল টি ইজ ইকুয়াল টু হয়ে যাবে টোয়াইস বাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব বাই জিএম, আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। তাহলে এখানেও আনসারে কি করবে? টোয়াইস বাই রুট ওভার আর প্লাস এইচ, তার মানে 6300 প্লাস 700 ইন্টু 10 কিউব। এই পুরা জিনিসটার কিউব হবে, এই পুরো জিনিসটার কিউব হবে। আচ্ছা, এই পুরো জিনিসটার কিউবের নিচে থাকবে হলো জি আর এম গুণ, তার মানে 6.673 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11 ইন্টু তার সাথে থাকবে হইলো গিয়ে, ও আচ্ছা আমরা তো জিএম তো ইউজই করতে পারবো না, এটা তো নাই। এটা যেহেতু দেওয়া নাই তাহলে তো জীবন সুন্দর হয়ে গেছে, আসলে এখানে কষ্ট করারও তেমন জায়গা নাই। আর তাইলে দেখো, জি আর স্কোয়ার লিখে দিব, তাইলে নিচে হবে 9.8 ইন্টু ওই 6300 ইন্টু 10 কিউব হোল স্কোয়ার আর কি। ঠিক আছে, জি আর স্কোয়ার দিয়ে দিলাম। সো এটাকে যদি ক্যালকুলেট করে ফেলো, পর্যায়কাল পেয়ে যাওয়ার কথা। এটা কত আসবে? 5808 সেকেন্ড, তাই তো? 5808 সেকেন্ড এটা আসছে, আমি পাইছি একটা আনসার। তাহলে এটা লিখে ফেলি, 5808 সেকেন্ড। মানে এইখানে একটু একটু আনসারে হইলো তারতম্য থাকতে পারে, এগুলা নিয়ে খুব বেশি মন খারাপ করার দরকার নেই। রিম জিজ্ঞেস করছে 2 পাই আর প্লাস এইচ বাই ভি দিয়ে করা যাবে কিনা, 100 বার করা যাবে, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এম এর জায়গায় আর স্কোয়ার হইলো এভাবে ভাইয়া, যে জি এম যেখানে ছিল এটাকে আমি জি আর স্কোয়ার দিয়ে রিপ্লেস করে দিছি। ঠিক আছে, এটা তোমাদেরকে দেখাইছিলাম, এই জিনিসটাই জাস্ট এখানে ইউজ করছি, কারণ এটা ক্যালকুলেশনকে সহজ করে দেয়। ঠিক আছে, এটা ক্যালকুলেশনকে সহজ করে দেয়। আচ্ছা, না, খুব ছোটখাটো তারতম্যের জন্য কখনোই আনসারের, না মানে আনসারের ভ্যালু ভুলের জন্য খুব বেশি কাটার কথা না। ঠিক আছে, আচ্ছা পরের প্রবলেমে চলে গেলাম। বলছে যে একটি কৃত্রিম উপগ্রহ কেনেডি স্পেস সেন্টার হতে উৎক্ষেপণের পর এটি ভূপৃষ্ঠ হতে এত মিটার উচ্চতায় নিরক্ষরেখা বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করছে। আচ্ছা, ভালো কথা। পৃথিবীর ভর দেওয়া আছে তোমাকে। আচ্ছা, 5900 আসছে। ঠিক আছে, সমস্যা নেই, এটা দিলেই হলো। 5900 আসলে যাও, তোমার মন রাখলাম আমি। 5900 সেকেন্ডে দিলাম এটাকে। ওকে, 5900। ওকে, চলে গেলাম এখানে আবার। বলতেছি কি, এটা ভূপৃষ্ঠ থেকে এত উচ্চতা রেখা বরাবর পৃথিবীকে প্রদক্ষিণ করছে। পৃথিবীর ভর দেওয়া আছে, ব্যাসার্ধ দেওয়া আছে, মহাকর্ষীয় ধ্রুবক দেওয়া আছে। এটা ভূস্থির উপগ্রহের ন্যায় আচরণ করবে কিনা বাইর করতে বলছে। তাহলে চলো দেখি তার টি কত আসে। টি ইজ ইকুয়াল টু আমরা বলতে পারবো হলো গিয়ে তোমার কি জানি, টোয়াইস পাই রুট ওভার আর প্লাস এইচ বাই জিএম, তো আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। আচ্ছা, লিখে ফেলি, আর প্লাস এইচ হোল কিউব ডিভাইডেড বাই জিএম। তাইলে টোয়াইস পাই রুট ওভার আর প্লাস এইচ হোল কিউব মানে কি, আর হইল গিয়ে আমাকে দেওয়া আছে 6.14 টু দি পাওয়ার 6, তার সাথে যোগ হবে এইচ 5.9, সরি 3.58 10 টু দি পাওয়ার 7, 3.58 ইন্টু 10 টু দি পাওয়ার 7 হোল কিউব ডিভাইডেড বাই জি এর মান এখন দেওয়া আছে 6.67 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 11, আর এম এর মান 5.972 ইন্টু 10 টু দি পাওয়ার 24।
তাহলে এটা বসায় দিলে এখান থেকে টি এর মানটা তুমি পেয়ে যাবে সুন্দর মতো। এটাকে বসায় দিলে টি এর মান চলে আসে ৮৬,৩০৩। হ্যাঁ, এটা ঠিক আছে, ৮৬,৩০৩ সেকেন্ড। আচ্ছা, বাট আমাদের একদিন টি অফ জিও স্টেশনারি স্যাটেলাইট কত? ৮৬,৪০০ সেকেন্ড। তাহলে দুইটা যেহেতু ইকুয়াল না, সুতরাং এটা কিন্তু ভূস্থির উপগ্রহ হবে না। এটা আনসার করতে পারো এইভাবে, সিরিয়ালের মতো করে বলতে পারো, ক্লোজ বাট নট এনাফ, বাট নট এনাফ। ঠিক আছে, এই আর কি, কাছাকাছি। যাই হোক, সো আশা করি এইটার আইডিয়াটা বুঝতে পারছো, কি হয়েছে কি না হয়েছে, কিভাবে হয়েছে, কেন আনসার করবা, কেন এভাবে লিখবা, কেন ওভাবে লিখবা, সবকিছু মোটামুটি বুঝতে পারার কথা। স্ট্রেট ফরওয়ার্ড অঙ্ক তো পারবা। আচ্ছা, তাইলে আমরা চলে যাই পরের স্লাইডে। একটা পোল কোশ্চেন আছে, পোল কোশ্চেনটার আনসার আসলে আমি একটু আগেই তোমাদেরকে বলে দিছি, বাট স্টিল তাইলে পারা উচিত। আমি ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার সময়ও দেখাইছি তোমাদেরকে। সো এটার জন্য 30 সেকেন্ড টাইম পাবা, এর বেশি না, সবাই আনসার করে ফেলো। ওকে, সো 10 সেকেন্ড টাইম বেশি দিলাম। সো রেজাল্টটা শেয়ার করি, দেখতে পাবা এতেই সব থেকে বেশি আনসার পড়ছে। নির্ভরশীল নয়, এই জিনিসটাই আমরা মিস করে গেছি এখানে। যেটার উপর নির্ভরশীল না সেটা হলো গিয়ে স্যাটেলাইটের ম্যাস বা স্যাটেলাইটের ভর। এটার উপর কিছুই ডিপেন্ড করে না, কারণ এটা ক্যালকুলেশনের সময় কাটাই চলে যায়। ঠিক আছে, রেডিয়াসের উপর ডিপেন্ড করে, উভয় তো তাইলে হবেই না, কোনোটি না তো তাও হয় না। ঠিক আছে, তাহলে এ হইলো গিয়ে কারেক্ট আনসার। আমরা চলে যাব কেপলারের সূত্রাবলীতে। সো কেপলারের সূত্রাবলী কি কি বলে, যে প্রথম সূত্র যেটা আছে, প্রথম সূত্রটা এরকম বলে যে সূর্যের চারপাশে গ্রহগুলা যে ঘুরতেছে, গ্রহগুলার গতির যে গতিপথ সেগুলো হলো উপবৃত্তাকার। তার মানে তার প্রথম কথা ছিল হইলো, বা প্রথম সূত্রটার যে আলোচ্য বিষয় ছিল সেটা হইলো গিয়ে উপবৃত্তাকার কক্ষপথ। তাইলে প্রথম সূত্রের পয়েন্ট গুলা কি কি যদি ইজিলি বলতে চাই, তাইলে একটা হবে হইলো উপবৃত্তাকার কক্ষপথ, উপবৃত্তাকার কক্ষপথ। 2 নাম্বার যেটা, সেটা হইলো গিয়ে তোমার সূর্য ফোকাসে থাকবে, সূর্য থাকবে ফোকাস। তো উপবৃত্ত তো তোমরা পড়ছো, মোটামুটি আইডিয়া থাকার কথা। উপবৃত্তের এরকম একটা হলো প্রধান অক্ষ থাকে, প্রধান অক্ষের উপর একটা বিন্দু, মানে দুইটা বিন্দু থাকে, দুইটা ফোকাস। তাইলে আমাদের এখানে বলতেছে সূর্য এগুলার মধ্যে যে কোনো একটা ফোকাসে থাকবে। সো এই হলো আমাদের সূর্য, এখানে একটা ফোকাসে আছে, এবং এই সূর্য থেকে তখন আমরা বাকি সব গ্রহের গতিবিধি হিসাব নিকাশ করবো। সো লেটস সে এটা আমাদের সেই গ্রহটা, এই গ্রহ এভাবে করে ঘুরতেছে সূর্যকে ফোকাসে রেখে। ডান, এটাই ছিল আমাদের এই দ্বিতীয় মানে প্রথম সূত্রের কথা। দ্বিতীয় সূত্রের কথা হলো ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম। এক কথায় যদি বলি যে ইকুয়াল এরিয়া ইন ইকুয়াল টাইম, মানে সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, সমান সময়ে সমান ক্ষেত্রফল অতিক্রম করে, আহ, অতিক্রম করবে। এটাই হলো আমাদের কথাবার্তা। তাইলে কার সাথে? সূর্যের সাথে। ডিএ বাই ডিটি এর মানটা কনস্ট্যান্ট থাকবে, দ্যাটস ইট, আর কিছুই না। ম্যাথমেটিক্যালি যদি বলো, ডিএ বাই ডিটি সময়ের সাথে ক্ষেত্রফল পরিবর্তনের হার, এটা কনস্ট্যান্ট থাকবে। সো এটা যদি তুমি হলো, সরি, এটা যদি তুমি এখানে দেখাইতে চাও তাহলে কিরকম করে দেখাবা, যে তোমার, হ্যাঁ সরি, তোমার ধরো এটা হইলো গিয়া সেই সূর্যকে কেন্দ্র করে ঘোরা
কোনো একটা গ্রহ, তাহলে আমাদের কাহিনী হলো তার তো ভরবেগ সংরক্ষিত থাকে, কৌণিক ভরবেগ সংরক্ষিত। তো যখন অনেক দূরে চলে যায়, দূরে গেলে তার বেগ কম হয়, দূরের জায়গাগুলোতে বেগ কমে যায়। ঠিক আছে, তাহলে দূরের জায়গাগুলোতে বেগ কম যায় আস্তে আস্তে, কিন্তু দেখো কাহিনী হলো ওই জায়গাগুলোতে তার এই পজিশন গুলা যে এরিয়া ক্রিয়েট করতেছে, লেটস সে এটা সেই এরিয়া, ঠিক আছে, এইটুকু এরিয়া ক্রিয়েট করতেছে, যখন কাছে চলে আসে উইডথ কমে যাচ্ছে কিন্তু তখন বেগ বেড়ে যায়। তখন হয় যেটা, বেগ বেড়ে যায় যে সেম পরিমাণ টাইমে তখন সে অনেকখানি এদিকে দূরত্ব অতিক্রম করে ফেলে, এখানে বেগ বেশি, তাইলে এখানে বেগ বেশি থাকে, বেশি দূরত্ব অতিক্রম করে না, মানে তোমার বেশি দূরত্ব অতিক্রম করে কিন্তু চ্যাপ্টা হওয়ার কারণে ওই যে দুই পাশের ক্ষেত্রফলটা সেম হয়ে যায়। তখন এখানে এটা যদি ডেল্টা টি টাইম হয়, ওখানের ওই টাইমটাকেও আমি ডেল্টা টি বলতেছি, সেম সময় এরিয়াটা দুই জায়গায় সেম। ঠিক আছে, আইডিয়াটা হলো এই, এরিয়াটা দুই ক্ষেত্রেই সেম। আচ্ছা, তারপর হলো আমাদের তৃতীয় সূত্রের আইডিয়াটা। তৃতীয় সূত্রতে কি বলতেছে? তৃতীয় সূত্রতে বলতেছে যে গ্রহসমূহের যে পর্যায়কাল আছে সূর্যের চারপাশে, তার বর্গ হইল গিয়ে তোমার তাদের গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। গড় দূরত্বের ঘনফলের সমানুপাতিক। দেখো এটাকে আমরা কিভাবে ইন্টারপ্রেট করি? তো এটাকে বলতেছি গড় দূরত্ব, সূর্য হতে গড় দূরত্ব, বইয়ে এটা দেওয়া, বাট এটার আরো একটু প্রপার ইয়াস ইন্টারপ্রিটেশন আছে। এটাকে সূর্য হতে গড় দূরত্ব না বলে অর্ধপরাক্ষের দৈর্ঘ্য বলা যায়, বা অর্ধপরাক্ষ বলা যায়। অর্ধপরাক্ষ বলতে কি বুঝাচ্ছি? অর্ধপরাক্ষ বলতে বুঝাচ্ছি, তোমরা তো জানো যে উপবৃত্তের হইলো গিয়ে একটা এক্সিস থাকে, এক্সিসের যে অর্ধেক দৈর্ঘ্য সেটাকেই বলে অর্ধপরাক্ষ, বা সেমি মেজর এক্সিস বলে ইংলিশে। তো এই এক্সিসটা, তার যে লেংথ, এটাকে আমরা টুয়াইস এ দিয়ে দেখাই। ঠিক আছে, এটাকে টুয়াইস এ দিয়ে দেখাই, তাহলে টুয়াইস এ থেকে এ বাইর করে ফেলা তো খুব একটা কঠিন কিছু না, একই জিনিস। আর আরো একটা ছোট্ট ব্যাপার মনে রাখতে পারো, এই যে টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু এ কিউব তো বুঝলাম, বাট এখানে কনস্ট্যান্টটা তাইলে কি? এই ফর্মুলা আমরা একটু আগে দেখে আসছি, ওই যে একটু আগে কেউ একজন চ্যাট বক্সে বলছিল, আমার যতদূর মনে পড়ে, যেটা তো অনেকটা দেখতে কেপলারের সূত্রের মতোই হইলো। হ্যাঁ, এটা সেমই জিনিস, জাস্ট একজন আর একজনকে কেন্দ্র করে ঘুরতেছে, তখন এই জিনিসটা কিন্তু এরকম হয়ে যায়, টি স্কোয়ার ইজ ইকুয়াল টু 4 পাই স্কোয়ার বাই জিএম ইন্টু এ কিউব। মাথায় রেখো এই এমটা কার? যাকে কেন্দ্র করে ঘুরে, যাকে কেন্দ্র করে ঘুরে। সো যদি সূর্যকে কেন্দ্র করে পৃথিবী ঘুরে, এখানে কিন্তু সূর্যের ভর বসবে। সূর্যকে কেন্দ্র করে যখন বসবে তখন তোমার সূর্যের ভর বসবে, এই আর কি। সো আশা করি এটা বুঝতে পারছি। সমস্যা হওয়ার কথা না। আমরা তাইলে চলে যাব হইলো এই রিলেটেড একটু একটা প্রবলেম সলভ করব। দেখি, বলছে মঙ্গল গ্রহে 687 দিনে 1 বছর হইলে সূর্য হতে মঙ্গল গ্রহের দূরত্ব কত? পৃথিবী থেকে সূর্যের দূরত্ব দেওয়া আছে। আচ্ছা, ভূস্থির উপগ্রহে দুইটাই স্থির থাকে, কাক্ষিক বেগও স্থির থাকে, পর্যায়কালও স্থির থাকে। একটা সার্টেইন হাইটের জন্য বেগের মানটা ফিক্সড। ঠিক আছে, বিভিন্ন উচ্চতায়, একই উচ্চতায় তুমি বিভিন্ন বেগে দুইটা কৃত্রিম উপগ্রহ চালাইতে পারবা না। যাই হোক, আহ সো এই ম্যাথটা একটু দেখি। বলতেছি টি স্কোয়ার ইজ প্রপোর্শনাল টু, আমরা জানি এ কিউব, তাইলে এখান থেকে দেখো বলতে পারবো যে তোমার সূর্যের চারপাশে পৃথিবী আর মঙ্গল গ্রহের জন্য তাইলে হবে তোমার টি আর্থ বাই টি মার্স, এটার হোল স্কোয়ার, এটার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ আর্থ বাই এ মার্স হোল কিউব। তাহলে আমার কাছে জানতে চাইছে সূর্য থেকে মঙ্গলের গড় দূরত্ব। এ মার্স সমান হয়ে যাবে টি মার্স বাই টি আর্থ হোল টু দি পাওয়ার 2/3 ইন্টু হয়ে যাবে হলো এ অফ আর্থ। তাহলে এখানে মান বসাও, টি অফ মার্স হলো 687, এটা হবে 365, তার সাথে উপরে পাওয়ার থাকবে 2/3
ইন্টু এ অফ আর্থ হলো 1.5 ইন্টু 10⁸ কিলোমিটার। এখান থেকে একটু ক্যালকুলেট করে আমাকে বলে ফেলো এ অফ মার্স কত হবে। কেউ একজন একটু ক্যালকুলেট করে আমাকে বলে ফেলো দ্রুত। 2.28 into 10⁸. Thank you, Daniel. 2.28 into 10⁸ kilometer. Okay. Answer done. Okay. পারলাম এটা। সো এরপরে আমরা চলে যাব হইলো গিয়ে মহাকর্ষীয় প্রাবল্যের রাশিমালাগুলাতে একটু ছোট্ট ছোট্ট করে জাস্ট সাম আপ করি। প্রাবল্য বলতে আসলে কি বোঝায়? এটা হলো 1 কেজি ভরের কোনো বস্তুতে অনুভূত বল, তাই তো? 1 কেজি ভরের বস্তুতে মহাকর্ষ বল। বল যতটুক হয় সেটাকে আমরা বলি হলো প্রাবল্য। বিভব হইলো 1 কেজি ভরের বস্তুকে অসীম থেকে কোনো বিন্দুতে আনতে কৃত কাজ। অসীম হতে নিয়ে আসতে কৃত কাজ, এটাকে আমরা হলো বিভব হিসাবে দেখাই। সো স্বাভাবিকভাবেই এইখানে ফাঁপা সুষম নিরেট গোলকের বাইরে অথবা পৃষ্ঠে যে ফর্মুলাটা খাটে, ফর্মুলাটার সাথে একটা ছোট্ট জিনিস অ্যাড করে দেওয়া যায় যে এই জিনিসটা কিন্তু বিন্দু ভরের জন্য খাটে। বিন্দু ভরেও সেম ফর্মুলা ওই যে তোমাদেরকে বলছিলাম বিন্দু ভর নেওয়া যাইতে পারে আর কি। ঠিক আছে, এটাকে বলতেছি বিন্দু ভর। আচ্ছা, তো পাইলাম এইটুকুর পরে তাইলে আমরা চলে যাব হইলো গিয়ে তোমার আহ কি জানি বলে সুষম নিরেট গোলকের অভ্যন্তরে ই এর রাশিমালা। এটাও মোটামুটি কমনই। এখানে এ দিয়ে কি বুঝাচ্ছি, এ দিয়ে তার ব্যাসার্ধটা বুঝাচ্ছি। এটা তাইলে একটু লিখে রাখি এখানে, পরবর্তীতে তাইলে সুবিধা হবে। একটা সেকেন্ড, আমার নেট কানেকশন সমস্যা করতেছে। হ্যাঁ, এটা দিয়ে তার ব্যাসার্ধ বোঝাচ্ছি, যে গোলকটা ইউজ করা হচ্ছে গোলকের ব্যাসার্ধ। আচ্ছা, আর ফাঁপা গোলকের অভ্যন্তরে এই জিরো এটা দেওয়া যায়। আর ফাঁপা গোলকের ভিতরে বিভব, যেটা অভ্যন্তরে বিভব, ফাঁপা গোলকের অভ্যন্তরে বিভব আসলে এটা দিয়ে বের করে ফেলা যায়। এখানে এটা খোলকের জন্য দিছে। আর ফাঁপা গোলক যদি হয় তার অভ্যন্তরে ভি এর মান এটা দেওয়া যায় -gm/a, মানে এ যেখানে তার ব্যাসার্ধ, যদি পুরুত্ব নগণ্য হয়। কখন? যখন পুরুত্ব নগণ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের একটু টেকনিক্যাল ওনার সমস্যা হচ্ছে, তোমরা সবাই একটু অপেক্ষা করো। ভাই কি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা, আমার কানেকশন একটু চলে গেছিল, আমি আবার শেয়ার করতেছি। একটা সেকেন্ড। হ্যাঁ, তো আমরা যেখানে ছিলাম, যে পুরুত্ব নগণ্য হইলে ভি এর জন্য ওই ফর্মুলাটা আমরা সরাসরি ইউজ করে দিতে পারি। ইজি জিনিস, পারি সবাই। আচ্ছা, সো তোমার কি জানি বলে, এগুলা তো মোটামুটি বুঝলাম। এগুলা থেকে তাইলে এই যে রাশিমালাগুলো একটু মুখস্থ রাখলে ভালো আর কি। ভি এর যেমন একটা বিশ্রী রাশিমালা আছে এখানে এই সুষম নিরেট গোলকের অভ্যন্তরে, তো কিছু করার নেই, আছে, মুখস্থ করে ফেলো একটু ছোট্ট করে। আর এখানে যে মাইনাসটা থাকে, মাইনাসটা হয় তার কারণ হলো এই সিস্টেমটা বদ্ধ, মানে আকর্ষণ বল দ্বারা কাজটা হচ্ছে। ঠিক আছে, এখানে আকর্ষণ বল দ্বারা কাজটা হইতেছে, এই জন্য
এই কি জানি বলে তোমার এজেন্টের কৃত কাজ, মানে বিভবটা হলো নেগেটিভ। যাই হোক, এটা নিয়ে অত বেশি কথাবার্তা বলে লাভ নাই। এটা দেখতে তারপরেও কেন জানি অমীম লাগতেছে, এটাকে একটু অসীম করা হোক। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। আমরা তাহলে চলো সামনে যাই। এই একটা প্রবলেম, এটা ঢাকা বোর্ডে আসছিল, এই অঙ্কটা আমরা একটু করতে চাই। সো কি বলছে, পৃথিবীকে 5.5 ইন্টু 10 কিউব কেজি পার মিটার কিউব গড় ঘনত্বের তৈরি 6.4 ইন্টু 10⁶ ব্যাসার্ধের একটা গোলক হিসেবে বিবেচনা করে এর পৃষ্ঠে বিভব নির্ণয় করো। সো খুবই সিম্পল জিনিস, বিভব যখন বাইর করতে বলছে পৃষ্ঠে বিভব, আমরা জানি গোলকের জন্য পৃষ্ঠে বিভব মাইনাস জি এম ওভার আর দিয়ে দিলেই হয়। এখন এম এর মান তো দেওয়া নেই, ঘনত্ব দিছে, তাহলে ঘন মানে ম্যাসটাকে ইন টার্মস অফ ঘনত্ব কিভাবে লিখতে পারি, জি ইন্টু 4/3 পাই আর কিউব ইন্টু রো। মানে জাস্ট আমি কি করলাম, আয়তন ইন্টু ঘনত্ব করে দিলাম, তাইলে আমি ভর পেয়ে যাচ্ছি। এই ছোট্ট একটা ট্রিক এখানে করে ফেললাম, তাইলে এই জায়গা থেকে এখন আমি নিচে ভাগ দিয়ে দিব আর দিয়ে, আনসার তাইলে চলে আসতেছে -4/3 পাই রো জি ইন্টু আর স্কোয়ার। এবার জাস্ট সব কয়টা মান একটু ইনপুট দিয়ে দাও, পাই এর মান তো জানোই, রো এর মান তোমাকে এখানে দিয়ে দিচ্ছে 5.5 10 কিউব, 5.5 ইন্টু 10 কিউব, জি এর মান আমরা জানি 6.67 ইন্টু 10⁻⁻11, আর এর মান আমাদেরকে এখানে দিয়েই দিছে 6.4 10⁻6। তাইলে এই সবকিছু বসায় আমাকে একটু ক্যালকুলেট করে তোমরা বলো এই মানটা কত আসে। 6.29 ইন্টু 10⁻7, তাই কি? ওকে, -6.29 ইন্টু 10⁻7 জুল পার কেজি, জুল পার কেজি। খুবই সিম্পল ম্যাথ, এটা আসছে একটা পরীক্ষায়, দেখতে পাচ্ছ অনেক আগে, সাধারণত এগুলা থেকে এখন আর কোশ্চেন আসে না, বাট স্টিল এই জন্যই আর কি বিভব আর প্রাবল্যের এই পার্টটাকে আমরা লাস্টে রাখছি, বাট স্টিল যেহেতু বইয়ে আছে দেখে রাখা ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ। তাইলে আমরা আপাতত এই চ্যাপ্টারে একটু ইস্তফা দিয়ে পরের চ্যাপ্টারে চলে যাব। তো পরের চ্যাপ্টারে এরকম যদি তোমাকে আমি স্টার মার্ক ওয়ালা একটা টপিক বলি, তাহলে সেটা হলো ত্রুটি নির্ণয়। ঠিক আছে, ত্রুটি নির্ণয়ের কিছু ম্যাথ আছে, এইগুলা খুবই ইম্পর্টেন্ট টাইপের ম্যাথ। আর ব্যবহারিক থেকে কিছু নর্মাল টাইপের প্রবলেম আসে, লাইক তোমার স্লাইড ক্যালিপার্স, এটা একটা টপিক। আর হইলো স্লাইড ক্যালিপার্স এর থিওরি সহজ, তাই জন্য এটা থেকে অঙ্ক আসার একটা কথা বললাম আর কি। আর আরেকটা আছে স্ক্রু গজ, আরেকটা হলো স্ক্রু গজ। সো স্ক্রু গজ, এই দুইটা টপিক থেকে কোশ্চেন আসে। তো বললাম ত্রুটি নির্ণয়টা হলো ইম্পর্টেন্ট আর কি। তো যাই হোক, এখন আমাদের কাহিনী হইলো আমরা এখানে স্ফেরোমিটার আছে, স্ফেরোমিটার পড়ার দরকার নেই, এগুলো আসলে আসে না তেমন কিছু, ব্যবহারিক কিন্তু সব। তো যাই হোক, ত্রুটি নির্ণয়ের এই আইডিয়াটা আমি একটু শেয়ার করব তোমাদের সাথে, মজার ম্যাথ। তার আগে একটা ছোট্ট স্লাইড ক্যালিপার্স এর ম্যাথ করতে চাই। ঠিক আছে, একটা ছোট্ট স্লাইড ক্যালিপার্স এর ম্যাথ করতে চাই। বলছে স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার ধ্রুবকের মান হইলো 0.01 সেন্টিমিটার। তো স্লাইড ক্যালিপার্স এর দুইটা স্কেল থাকে, একটা হলো মূল স্কেল আর একটা হলো ভার্নিয়ার স্কেল। আমি সহজে সূত্র লিখে দিব, সেখান থেকে দেখে দেখে আনসার বাইর করে ফেলা খুব একটা কঠিন কিছু না। তো বলছি স্লাইড ক্যালিপার্স এর ভার্নিয়ার ধ্রুবক 0.01 সেন্টিমিটার, এটা হলো ভার্নিয়ার কনস্ট্যান্ট। উৎকল স্লাইড ক্যালিপার দিয়ে একটা গোলকের ব্যাস পরিমাপ করা হলো, যেখানে মূল স্কেলের পাঠ হলো 12.2 সেন্টিমিটার। ভার্নিয়ার সমপাতন মানে ভার্নিয়ারের কত নাম্বার দাগে মিলে গেছে তোমার মূল স্কেলটা, সেটা হলো 5, আর যন্ত্রের যান্ত্রিক ত্রুটি আছে হলো -0.2। তার মানে হলো যাই হিসাব করো সেটা অ্যাকচুয়াল মান থেকে 0.2 সেন্টিমিটার কম আসে। তাহলে এক্সাক্ট মান পাইতে হইলে তোমার কি করতে হবে, 0.2 সেন্টিমিটার যোগ করতে হবে। হাউএভার ম্যাথটা আসলে আমরা এভাবে করে ফেলবো যে তোমার ব্যাস ইজ ইকুয়াল টু হয়ে যাবে, মূল স্কেলের পাঠ প্রথমে আসবে 12.2, মূল স্কেলের পাঠ আসলো, তার সাথে যোগ হবে ভার্নিয়ার সমপাতন 5, গুণ হয়ে যাবে ভার্নিয়ার কনস্ট্যান্টটা 0.01। এই ফুল জিনিসটার সাথে আমরা বিয়োগ করে দিব হলো যতটুকু এরর আছে, এররের পরিমাণটাকে আমরা বিয়োগ করে দিব, তাইলে এটা হয়ে যাবে -0.2। এত সেন্টিমিটার হইলো আমার
আনসার। তাইলে বুঝতেই পারতেছো এখানে থাকবে হইলো মূল স্কেল পার্ট, মূল স্কেল পার্ট, তার সাথে এখানে আসে হইলো ভার্নিয়ার সমপাতন, ভার্নিয়ার সমপাতন, তার সাথে নিচে আসতেছে হইলো ভার্নিয়ার ধ্রুবক, ভিসি, ভার্নিয়ার কনস্ট্যান্ট, ভার্নিয়ার ধ্রুবক, আর মাইনাসের পরে এখানে যেটা থাকতেছে সেটা হলো গিয়ে ত্রুটি কতটুকু, ত্রুটি। আচ্ছা, সো আলটিমেটলি এটা সলভ করলে 12.45 সেন্টিমিটার পেয়ে যাবা। ভেরি গুড, দ্যাটস ইমপ্রেসিভ। 12.45 সেন্টিমিটার পাইলাম। জানতে চাইছে কিন্তু ব্যাসার্ধ, সুতরাং ব্যাসার্ধ আর ইজ ইকুয়াল টু হয়ে যাবে এই 12.45 ডিভাইডেড বাই 2 সেন্টিমিটার, যেটা করলে পরে আনসার চলে আসবে 6.225, সরি 6.225 সেন্টিমিটার। তাহলে এই হইলো আমাদের আনসার, ডান। আচ্ছা, এখন একটা সহজ জিনিস বুঝাবো, এটা ভালো করে বুঝবা। যে এই অঙ্কটা যেরকম দেখলাম যে তার ব্যাসার্ধ নির্ণয় করা হচ্ছে, সেখানে কিছু ত্রুটি থাকতে পারে। এখন ত্রুটি কমও হইতে পারে, বেশিও হইতে পারে। সাধারণত আমরা যে কোনো রাশি নিয়ে যখন কথাবার্তা বলি, সেই রাশিকে আমরা এভাবে দেখাই যে যে কোনো রাশি ইজ ইকুয়াল টু তার প্রকৃত মান এবং তার সাথে ম্যাক্সিমাম কতটুকু ত্রুটি থাকা সম্ভব। এটার মানে যে এতটুকুই ত্রুটি আছে ব্যাপারটা তা না, হাইয়েস্ট কতটুকু ত্রুটি তার মধ্যে থাকা সম্ভব, প্লাস মাইনাস এরকম ত্রুটি দিয়ে দেখাই, যেটা হলো তার মধ্যে ম্যাক্সিমাম ত্রুটি আর তার প্রকৃত মান এত। এরকম যদি হয় কোনো একটা রাশিকে আমরা দেখাই, যেমন ধরো এইখানে দেখো তার ব্যাসার্ধ, ব্যাসার্ধ আর সমান দেওয়া আছে। আমরা বলতেছি যে ব্যাসার্ধ যখন পরিমাপ করতেছি, তাহলে এটাকে এভাবে লেখা যাবে, ব্যাসার্ধ ইজ ইকুয়াল টু তার প্রকৃত মান আর প্লাস মাইনাস তার মধ্যে ত্রুটি থাকতে পারে যতটুকু, সেটাকে দেখাবো ডেল্টা আর দিয়ে। ঠিক আছে, প্লাস মাইনাস তাকে দেখাবো হলো ডেল্টা আর দিয়ে। এখন চিন্তা করো, আর এর মান নির্ণয়ে যদি কিছু ত্রুটি থাকে, তাহলে এটা দিয়ে যখন তুমি আয়তনটা নির্ণয় করবা সেখানে কিছু ত্রুটি আসবে না? এটা কি তোমরা বুঝো নাকি বুঝো না? কারণ আয়তন মানে কি, ভি ইজ ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। সো এখানে কিছু পরিমাণ এরর আসবে। আমার কথা হইলো এই এরর গুলো আমরা কিভাবে বাইর করি আসলে। সো খুবই সিম্পল একটা ব্যাপার বলি, যে যদি তোমার কাছে কোনো একটা রাশি থাকে এরকম যে জেড, যেটার মান নির্ণয়ের জন্য আমরা এক্স এর মান এবং ওয়াই এর মান ইউজ করি, যেমন ধরো আয়তন নির্ণয়ের জন্য ব্যাসার্ধ উচ্চতা এগুলো ইউজ করি, তাহলে সূত্রটা ধরো এক্স টু দি পাওয়ার এম আর ওয়াই টু দি পাওয়ার এন এর গুণফল। তাহলে আমরা বলতে পারবো যে এক্স এর মধ্যে আনুপাতিক ত্রুটি অর্থাৎ ডেল্টা এক্স বাই এক্স আর ডেল্টা ওয়াই বাই ওয়াই, এই দুইটা যদি জানা থাকে, মানে ওয়াই এ কতটুকু ত্রুটি আছে সেটা জানি, এক্স এ কতটুকু ত্রুটি আছে সেটা জানি, তাহলে জেড এ কতটুকু ত্রুটি হবে। এই দুইটা জানা থাকলে জেড এর ত্রুটিটা আমরা এভাবে বের করে ফেলতে পারি যে ডেল্টা জেড বাই জেড এর মান এই দুইটার যোগফলের সমান হবে, খালি সামনে থাকবে এক্স এর সামনে এক্স এর পাওয়ার, ওয়াই এর সামনে ওয়াই এর পাওয়ার। খুবই ইনটুইটিভ জিনিস, যে হইলো গিয়ে যার পাওয়ার যত বেশি সে তত বেশি ভুলে কন্ট্রিবিউট করবে। ঠিক আছে, ভুলের মধ্যে বা ত্রুটির মধ্যে তার কন্ট্রিবিউশন তত বেশি হবে। সো আইডিয়াটা এখানে খুবই সিম্পল, এবং এম কে আমরা সামনে গুণ করে দিলাম। সো এই যে এই ফর্মুলাটা এখানে দেখলাম, এটাকে কিভাবে এই মানে এইখানে ইমপ্লিমেন্ট করা যায়। আমার কাছে ব্যাসার্ধ জানা আছে, আর ইজ ইকুয়াল টু, দেখো আমার বলা হচ্ছে আর ইজ ইকুয়াল টু, তাইলে এখানে 5, আর ডেল্টা আর এর মান কত বলতো, আর এর মান তাইলে 5, আর ডেল্টা আর এর মান, ডেল্টা আর এর মান 0.1, রাইট? ডেল্টা আর এর মান 0.1, ভেরি গুড। তাহলে এখন তুমি চিন্তা করো, তুমি যখন ক্যালকুলেট করবা যে ভি সমান ছোটবেলায় শিখছিলা 4/3 পাই আর কিউব, এখন 4/3 পাই তো কনস্ট্যান্ট, এখানে কি কোনো ভুল হবে তাইলে? এটার মান তো মুখস্থ বসাচ্ছ, এটার তো এক্সাক্ট মানটাই মুখস্থ বসাই দিবা, তাহলে ভুল কার কারণে হবে? আর এর কারণে। তাহলে আমি বলতে পারবো আর এর কারণে যে ভুল হবে ভিতে, এটাকে বলবো ডেল্টা ভি বাই ভি। এটার মান ইজ ইকুয়াল টু লিখতে পারবো কি, আর এর ভুলের মান, দেখো ডেল্টা আর বাই আর, আর সামনে কি পাওয়ারটা গুণ হয়ে যায় না, এক্স এর পাওয়ার এম ছিল, এক্স এর পাওয়ার এখানে এম ছিল, এই এমটা সামনে চলে আসছিল মডুলাস হয়ে, ওয়াই এর পাওয়ার এন ছিল, তার পাওয়ারটা সামনে চলে আসছিল। তো এখানে তো আর দুইটা নেই, একটাই আছে খালি আর।
তাইলে এখানে না ডেল আর লিখতেছি সময় জাস্ট মানটা লিখবো। এই প্লাস মাইনাস এটা হলো লিখার কনভেনশন। এই যে দেখো এখানেও প্লাস মাইনাস আছে, ঠিক আছে, এই প্লাস মাইনাস আর এই প্লাস মাইনাস এটা লেখার জাস্ট কনভেনশন। হাউএভার তাহলে চলো অঙ্কটাতে ফেরত আসি। এখানে গুণ হয়ে যাবে কত বলতো 3, পাওয়ারটা সামনে গুণ হয়ে যাবে 3। তাহলে এই মানটা কত আসে বলতো 3 ইন্টু 0.1, 3 ইন্টু 0.1 ডিভাইডেড বাই 5। তাহলে শতকরা ত্রুটি কত হবে বলতো? শতকরা ত্রুটি জানতে চাইছেন? শতকরা ত্রুটি ইজ ইকুয়াল টু হয়ে যাবে এই ডেল ভি বাই ভি ইন্টু 100%। তাহলে লিখে দাও 0.3 বাই 5 ইন্টু 100%। তার মানে হয়ে যাবে এটা 6% আনসার। খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট। 6% তাহলে আমরা বাইর করতে পারলাম। একটা ছোট্ট জিনিস জাস্ট মনে রেখো, এখানে যে ডেল ভি বাই ভি বাইর করছি এটাকে আমরা বলি হলো আনুপাতিক ত্রুটি বা আপেক্ষিক ত্রুটি, ঠিক আছে? এটাকে বলা হয় আনুপাতিক বা আপেক্ষিক ত্রুটি, আর এটারই 100 দিয়ে গুণ করলে হয় শতকরা ত্রুটি। আনুপাতিক বা আপেক্ষিক ত্রুটি। ওকে, তাহলে এটা বোঝা গেল। ওকে, সো এতটুকু যদি আমরা বুঝে যাই তাইলে আমাদের কিন্তু অনেক কিছু বোঝা হয়ে গেছে আর কি। এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রবলেম ছিল এই চ্যাপ্টারের জন্য, এবং বলতে পারো এই চ্যাপ্টারের সব থেকে টাফ প্রবলেম বলতে এগুলোই আছে, এর থেকে বেশি টাফ কিছু নাই, এত সোজা জিনিস। আচ্ছা, তো যাই হোক, আমরা আজকের লাস্ট একটা পোল কোশ্চেন তোমাদের জন্য লঞ্চ করে দিব। খুবই সিম্পল একটা পোল, এটার জন্য আমি জানি না 30 সেকেন্ডের বেশি লাগবে না, তো 30 সেকেন্ড টাইম, সবাই আনসার করে দাও। সবাই আনসার করে দাও 30 সেকেন্ডস এর মধ্যে। টাইম প্রায় শেষ, হ্যাঁ। সো রেজাল্টটা শেয়ার করে দিই, দেখতেই পাচ্ছ এ তে আর ডি তে হলো সব থেকে বেশি আনসার করছে, ডি তে সব থেকে বেশি 63%। সো অ্যাকচুয়ালি কারেক্ট আনসার এখানে ডি, আলোকবর্ষ দূরত্বের একক। এটা কি নির্দেশ করে আসলে? এই জিনিসটা নির্দেশ করে, আলোকবর্ষ বলতে বোঝায় হলো যে 1 বছরে আলো যত দূরত্ব অতিক্রম করে, 1 বছরে আলো যে দূরত্ব অতিক্রম করে। ইভেন এভাবে লিখেও রাখতে পারো, 1 লাইট ইয়ার ইজ ইকুয়াল টু 3 ইন্টু 10 টু দি পাওয়ার 8 ইন্টু 86400 মিটার। শেষ, এটাই আর কি, এটা মুখস্থ রাখতে পারো। আচ্ছা, যাই হোক, এই আর কি। স্মরণ থাকলেও সেম, এটা নিয়ে অসুবিধা নেই, স্মরণ দূরত্ব একই জিনিস। আপাতত এই এই কোশ্চেনের জন্য স্মরণ দূরত্ব খুব একটা বেশি ম্যাটার করবে না আর কি, ঠিক আছে, কারণ আলো তো সরল রেখাতেই চলে একই দিকে। আচ্ছা, ঠিক আছে। সো এই আর কি আমাদের আজকের লেকচার এখানেই তাইলে সমাপ্ত, মোটামুটি বোঝার যা যা জিনিস ছিল। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই একটা ছোট্ট ভুল করছি 86,400 দিছি, 365 দিইনি, লাস্টে একটা এখানে একটা 365 লাগবে। এটা তো একদিন দিছি, 365 দিন আছে না? এই থ্যাংক ইউ আম্মার, দিন শেষে একটা ভুল করে নিতে যাচ্ছিলাম। 365 গুণ হবে এখানে আরো একটা, 1 বছরে তো, ঠিক আছে, একদিনের টাইমকে আবার 365 দিয়ে গুণ করতে হবে। Yep. যাই হোক, তাহলে আমাদের লেকচার আজকে এখানেই সমাপ্ত। ভালো থাকেন, সুস্থ থাকেন সবাই, আর এই তো বাসায় একটু পড়াশোনা করেন। রাইট, থ্যাংক ইউ ভেরি মাচ শ্রেষ্ঠ ভাইয়া। এবং আরো ধন্যবাদ দিচ্ছি মৃদুল ভাইকে, যিনি আজকের ক্লাসের শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে ছিলেন এবং
শ্রেষ্ঠ ভাইয়া খুব সুন্দর করে আজকের এই গুরুত্বপূর্ণ ক্লাসটি শেষ করছেন, সেই কারণে সবাইকে ধন্যবাদ দিচ্ছি। আর সাথে স্টুডেন্ট যারা ছিল তাদেরকে ধন্যবাদ দিচ্ছি। তো লাস্ট একটা পুল লঞ্চ করা হয়েছে শিক্ষার্থীদের উদ্দেশ্যে। আশা করি এই পুলটাতে সবাই একটু পার্টিসিপেট করবে। আমি এখনো দেখতে পাচ্ছি যে এখনো অনেক বাকি আছে, এখন পার্টিসিপেট করেনি। সো হাম্বল রিকোয়েস্ট টু ইউ অল, প্লিজ পার্টিসিপেট করো সবাই। আর যদি তোমাদের কোনো কোয়েশ্চেন থাকে দ্যাট ইজ রিলেটেড টু আওয়ার কোচিং অর ম্যানেজমেন্ট অর এনি আদার্স, সো নাও ইউ ক্যান আস্ক মি। আমি আছি তোমাদের সাথে ইনশাল্লাহ সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার জন্য। তো তোমরা আমাকে কোশ্চেন করতে পারো। যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে আমাকে সবাই করতে পারো। অফলাইন ক্লাস, তাই না? অফলাইন ক্লাস হচ্ছে ভাইয়া তোমাদের যে ক্লাসগুলো হচ্ছে এখন, তো তোমাদের হচ্ছে 40টা ক্লাস, হ্যাঁ 40টা ক্লাস তোমাদের অনলাইনেই হবে, ঠিক আছে? তোমাদের অফলাইনে ক্লাস হবে যদি ইনশাল্লাহ তোমরা হচ্ছে তোমাদের বোর্ড ফাইনাল এক্সাম শেষ হওয়ার পরে, তখন তোমরা যখন মেডিকেল অথবা ভার্সিটি অথবা ইঞ্জিনিয়ারিং কোচিং যখন করবা, তখন তোমাদের তোমরা ইচ্ছা করলে তখন অফলাইনে ক্লাস করতে পারবা, ইভেন আমাদের অনলাইন কার্যক্রমও চালু থাকবে, ঠিক আছে? সো এটা হচ্ছে যে তোমাদের বোর্ড ফাইনাল এক্সামের পরে, হ্যাঁ। মডেল টেস্ট সম্পর্কে কিছু বলবো। মডেল টেস্ট, আচ্ছা ভাইয়া, একজন জানতে চেয়েছে যে মডেল টেস্ট সম্পর্কে কিছু বলেন। ঠিক আছে ভাইয়া, তোমার কথা মতো আমি মডেল টেস্ট সম্পর্কে কিছু বলছি। তো সেটা হচ্ছে যে তোমাদের এখন যে ক্লাসগুলো চলছে বা এখন যে কোর্সটা মানে তোমরা করতেছো বিফোর ইওর ফাইনাল এক্সাম, এই কোর্সের পরে তোমাদের কোনো মডেল টেস্ট থাকতেছে না, ঠিক আছে? যদি তোমরা মডেল টেস্টে অংশগ্রহণ করতে চাও তাহলে সেটার জন্য তোমাদেরকে মানে ফার্দার অ্যাডমিশন নিতে হবে, ঠিক আছে? ব্রাঞ্চে যোগাযোগ করে তোমাদের ব্রাঞ্চে অ্যাডমিশন হতে হবে সেই মডেল টেস্ট গুলো দেওয়ার জন্য, হ্যাঁ। সো এখন হচ্ছে ওগুলা নিয়ে এখন আপাতত টেনশন না করলেও চলবে, ঠিক আছে ভাইয়া? কেউ যদি কোনো যদি কারো কাছে কোনো ইনফরমেশন থেকে থাকে মডেলের সম্পর্কে, তাহলে তোমরা হচ্ছে ব্রাঞ্চে একটু কল দিয়ে তোমরা কনফার্ম হবে, ঠিক আছে? অথবা তোমাদের যে হেল্পলাইন নাম্বার দেওয়া আছে সেই হেল্পলাইন নাম্বারে কল করে কথা বলবা, ঠিক আছে? ওকে, প্রিয়াতা বলেছে থ্যাংক ইউ, ওয়েলকাম। থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ প্রিয়াতা। আর কারো যদি কোনো কোশ্চেন না থাকে সো তোমরা লিখ নিতে পারো, কোনো সমস্যা নেই। হ্যাঁ থাকতে পারে, যে মডেল টেস্ট গুলো নেওয়া হবে সেগুলা যদি মডেল টেস্ট নেয় সেটা হচ্ছে এমসিকিউ এবং রিটেন দুইটাই থাকবে, ঠিক আছে ভাইয়া? হ্যাঁ ওকে, তোমাকে বলছি তুমি অফলাইন ব্যাচ টাইম চেঞ্জ করতে পারো, নো প্রবলেম। তবে সেটার জন্য হচ্ছে যখন অফলাইনে ক্লাস শুরু হবে তোমাদের, তখন হচ্ছে তোমরা এটা করতে পারবে, হ্যাঁ। এখন তো তোমাদের অনলাইনে ক্লাস করতে হবে, ঠিক? কেউ যদি আহ ভর্তি সম্পর্কে যদি কেউ কোনো কিছু জানতে চাও মডেল টেস্টে, তাহলে তোমরা কাইন্ডলি একটু ব্রাঞ্চে যোগাযোগ করতে হবে, ঠিক আছে? তখন ওরা হচ্ছে ডিসকাউন্ট কি বা এই সব ব্যাপারে তোমাদের সবকিছু বলে দিবে, হ্যাঁ। সাবা, তোমার কোশ্চেনটা কি ছিল অ্যাকচুয়ালি? আই ডিড গেট your question, so you can ask me again. আচ্ছা ভাইয়াটার পরিচয়, কোন ভাইয়াটার কথা বলতেছো? অ্যাকচুয়ালি আই এম নট গেটিং ইউ। মানে যিনি ক্লাস নিয়েছেন? আচ্ছা, যিনি ক্লাস নিয়েছেন আসলে ওনার পরিচয়টা বলতে গেলে আমি তেমন কিছু জানি না, তবে ওনার নাম ছিল শ্রেষ্ঠ ভাইয়া। ওকে, হোয়াট এভার, আই এম টেলিং সামথিং অ্যাবাউট শ্রেষ্ঠ ভাইয়া। উনি হচ্ছে বুয়েটের একজন স্টুডেন্ট ছিলেন, মানে উনি এখনো রানিং স্টুডেন্ট। উনি হচ্ছে বুয়েট থেকে উনি ওনার গ্রাজুয়েশন কমপ্লিট করতেছেন। সো এই হচ্ছে ওনার মোটামুটি মানে সংক্ষিপ্ত পরিচয় আর কি। ওনার নাম হচ্ছে শ্রেষ্ঠ, বুয়েটে অধ্যয়নরত, ঠিক আছে? হ্যাঁ ওয়েলকাম।
তো ঠিক আছে, আর কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না। সো তাহলে যেহেতু কারো কোনো কোশ্চেন দেখতে পাচ্ছি না, তাহলে আমরা আপাতত বিদায় নিতে পারি। তো তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে সেই শুরু থেকে শেষ পর্যন্ত থাকার জন্য। ইনশাল্লাহ নেক্সট ক্লাসে তোমাদের সাথে আবার কথা হবে কোনো সমস্যা নেই, অথবা যে কোনো ম্যাটার নিয়ে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকো, ভালো করে প্রিপারেশন নাও, পড়াশোনার গতি বাড়িয়ে দাও, এবং যে সময় আছে সেই সময়টাকে কিভাবে ইউটিলাইজ করা যায় সেই নিয়ে সবাই একটু চিন্তা ভাবনা করো, এবং টেকনিক্যালি কিভাবে এগোনো যায় সেটা নিয়ে ভাবো। ঠিক আছে? তো ঠিক আছে, আর আমরা ডিলে করছি না, এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকো, সুখে থাকো। এই বলে আজকের ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।